ডাক্তার ইফতিকার যাওয়া তর্ককে বিয়ে করতে না চাওয়ার কারণ? সামনে বসে থাকা ভরাট কণ্ঠের অধিকারীর করা প্রশ্নটি শুনে থমকায় সিথি। ডাক্তার অর্কের কাছ থেকে প্রস্তাব আসাটা কিছুটা ভাগ্যের ব্যাপার বটে, তবে সিথির মতো সব সামনে সামনে হওয়াই ভালো। একটা ডাক্তার কি কখনো একটা ইঞ্জিনিয়ারের কাজ বুঝবে? একটা টিচারই বা কি ডাক্তারই বুঝবে? বুঝবে না তো। সিথি একটা শ্বাস ছেড়ে জবাব দেয়, একজন কাপড় ব্যবসায়ীর সাথে কি আপনার মতো একজনকে মানায় ডক্টর? ধোপাকে আপনি কখনো জুতা সেলাই করতে দেখেছেন? সিথির উল্টো প্রশ্ন শুনে অর্ক হতাশার শ্বাস ফেলল। বেশ কিছুদিন যাবৎ সে সিথিকে বুঝিয়ে চলেছে, কিন্তু সিথি রাজি হচ্ছে না, অথচ দুই পরিবারের সকল সদস্যই রাজি। আপনি মানুষকে পেশা দিয়ে জাজ করেন সিথি? না ডক্টর, আমার মনে হয় একজন ডক্টর পারবে আর একজন ডক্টরে কষ্ট বুঝতে। সেখানে আমি একজন সামান্য ব্যবসায়ী। আমার কাজকর্ম সম্পর্কে আপনার আইডিয়া খুব কমই হবে। আপনি বরং কোনো এক ডক্টরকে বিয়ে করে সুখে শান্তিতে জীবনযাপন করুন। আমি আমার মতো কাউকে খুঁজে নেব। কত সহজেই কথাগুলো বলে দিলেও সিথি সামনে বসে থাকা মানুষটার হৃদয়ের রক্তক্ষরণের ব্যাপারে আদৌ সে টের পেল না তো। পেলে এভাবে বলতে পারতো না। সিথির কথা শুনে অর্কের জোয়ার শক্ত হয়ে উঠল। কণ্ঠে কাঠিন্যতা এনে বলল, আপনি তাহলে বিয়ে করতে রাজি না? না ডক্টর, আমি বিতে রাজি না। আশা করি আপনি আর এই ব্যাপারে আমাকে ফোর্স করবেন না। আমি তাহলে আজকে। বলেই সিথি চলে গেল। অর্কের রাগের পারদ যেন এতে আরও বেড়ে গেল। সামনে থাকা চেয়ারটাকে ইচ্ছে করে পা দিয়ে জোরে ধাক্কা মানো নিজের রাগটাকে নিয়ন্ত্রণে আনার জন্য। এরপর নিজের শরীরে পরে আপরনটা খুলে ফেলল। রাগগুলো শরীরে ঘাম হয়ে ঝরছে। শার্টের দুটো বোতাম খুলে চেয়ারে গাটা এলিয়ে দিল। নিজের চেম্বারে আছে সে, অনুমতি ছাড়া কেউ এখানে ঢুকবেও না। ডাক্তার মানুষ, ব্যস্ত থাকে প্রচুর, তবুও শত ব্যস্ততার মাঝে সিথিকে মানানোর চেষ্টা করছে কয়েকদিন ধরে। নিজের স্বভাব বিরুদ্ধ কাজও করছে, কিন্তু লাভ তো কিছুই হচ্ছে না। সিথিকে মানাতে পারছে না অর্ক। মেয়েটা তার মতোই জেদি আর একগুঁয়ে, কিন্তু সিথি কি জানে অর্ক তারও এক কাঠি ওপরে। নিজের শখের জিনিস আক্রোশে না হলেও ছিনিয়ে নিতে জানে। সিথিকে যখন একবার পছন্দ হয়েছে অর্কর, তবে সে বিয়ে তাকেই করবে। অর্ক হাতটা নিজের কপাল বরাবর চোখের ওপরের দিকে রাখলো। হাতে তার সময় খুবই কম। বয়সটা তার তীর তীর করে বেড়ে চলেছে। কখন গিয়ে 30-এর কোঠায় ঠেকলো সে বুঝতেও পারেনি। এই না সবে মেডিকেলে ভর্তি হলো, এরপর বিদেশ থেকে ডিগ্রি নিয়ে এলো, সদ্য জয়েন করলো হসপিটালে। সময় যে কোন দিকে দিয়ে গেল। এছাড়া তার জন্যই ছোট ভাইয়ের বিয়েটাও আটকে আছে। পরিবারের বড় ছেলের পূর্বে ছোট ছেলের বিয়েটা বড্ড বেমানান। পরিবারও বিয়ের তাড়া দিচ্ছিল এর জন্য, মেয়ের খোঁজও চাচ্ছিল তারা। তবে হঠাৎ একদিন সিথির সাথে সাক্ষাৎ হয়ে এক দেখাতেই পছন্দ করে ফেলে তাকে অর্ক। অতপর আর দেরি না করে ফ্যামিলিকে জানায়। এরপর খোঁজ খবর নিয়ে সিথির বাসায় সম্বন্ধ পাঠায়। সিথির ফ্যামিলি রাজি। এখন ভালো পাত্র সকল মেয়ে বাড়ির লোকই আশা করে, কিন্তু বেগে বসেছে সিথি। ছেলের পেশা তার পছন্দ হয়নি। অর্ক একটা দীর্ঘশ্বাস পেল এসব ভেবে। জীবনে কখনো কাউকে এতটা মানানোর চেষ্টা করেনি যতটা সেই কয়েকদিনে সিথির পেছনে করেছে। তবে কিছুতেই কিছু হচ্ছে না। চোখটা বন্ধ রেখে অর্ক বিড় করে আওড়ালো, সিথি, সিথি তো মানুষের মাথায় থাকে। আপনাকে তো আমি মাথায় করে রাখতে চাই সিথি, কিন্তু আপনি তো আমার সাথে থাকতে চাচ্ছেন না। তবে আপনাকে তো আমি এত সহজে ছাড়ছি না। ডাক্তাররা তো মানুষকে সুস্থ হওয়ার জন্য ওষুধের ডোজ দেয়। এবার আমি আপনাকে প্রেমে ফেলার জন্য লাভ ডোজ দেব। বি রেডি মিস নুজাইফা সিথি ফর বিং মিসেস জাওয়াদ। সিথির মনে অনশন। ডাক্তার পাত্রকে বিয়ে করবে না, যত ভালো আর নামি দামি ডাক্তারই হোক না কেন। নুজাইফা সিথি, বাবা মায়ের ছোট সন্তান, বড় একটা বোন আছে, নাম সিমরান সিমি।
বিয়ে হয়ে গিয়েছে তার, স্বামী সন্তান নিয়ে শ্বশুর বাড়িতে বসবাস। সিথির বাবা সিরাজুল ইসলাম পেশায় একজন প্রফেসর, আর তার মা সাথী বেগম তিনি একজন গৃহিণী। 4 জন সদস্যের ছোট সংসার ছিল তাদের। বড় মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর সিথি বাকি আছে, তারও বিয়ের কথা চলছে। সিথি বর্তমানে একটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স 3য় বর্ষের একজন শিক্ষার্থী, মোটামুটি লেভেলের একজন স্টুডেন্ট। সে পড়াশোনার থেকে ব্যবসায় মনোযোগ তার। অনলাইন বিজনেস সিথি, তার নিজস্ব পেজ আছে। সেই পেজে সে বিভিন্ন রকমের শাড়ি, 3 পিস, 1 পিস সহ মেয়েদের পরিধেয় পোশাক আশাক সেল করে। তার পেজে অনেক বেশি ফলোয়ার না থাকলেও প্রায় 1,10,000-এর মতো আছে। ইচ্ছে তার বিজনেসটা বেশ বড় করার, সর্বোপরি নিজের এক শোরুম ওপেন করার ইচ্ছা আছে ও তার। ডাক্তারের চেম্বার থেকে ফিরে বিছানায় পা এলিয়ে দিল সিথি। ভার্সিটি থেকেই সোজা চলে গিয়েছিল অর্কের চেম্বারে। সে বিয়ে করবে না এই ব্যাপারটা ফোনেই না করে দিয়েছিল অর্ককে, তবে অর্ক অনেকবার করে দেখা করতে বলল। অকথা যেতেই হলো তাকে। সিথির রুমে চারদিকে জামা কাপড় শাড়ির প্যাকেটে ভর্তি। সাদা রঙের কতগুলো বস্তাও আছে যেগুলোতে জামা কাপড় রাখা। ব্যবসাটা শুরু করেছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে। মূলত নিজে কিছু করার প্রচেষ্টা থেকেই ব্যবসাটা দাঁড় করানো। আজকাল চাকরির যা বাজার, কত নামি দামি ভার্সিটি থেকে কত ভালো ভালো ছেলে মেয়ে পড়াশোনা শেষ করে বের হয়। দিন শেষে তাদের চাকরির জন্য হাহাকার লাগে। সেখানে সিথি মোটামুটি একটা ভার্সিটিতে পড়ে। এত ভালো স্টুডেন্ট ওরা, সে আদৌ ভালো কোনো চাকরি পাবে কিনা জানা নেই। তবে নিজেদের স্বাবলম্বী করার জন্য অনলাইনে বিজনেস করার সিদ্ধান্ত নিয়েছে। তাই বিজনেস যখন একটু ছোট ছিল তখন বেশি অসুবিধা হতো না, তবে এখন আগের থেকে বেশ বড় হয়েছে। অবশ্য এর জন্য খাটতেও হয় প্রচুর। দিনে একটা লাইভ করতে হয়, বিভিন্ন ড্রেসের ছবি পেজে পোস্ট করতে হয়, কি কি অর্ডার আসে চেক করতে হয়, তাদের সাথে কথা বলে সব কনফার্ম করতে হয়। সবটা সে নিজেই করে। অর্ডারের সব প্যাকেটও সে নিজেই রেডি করে। যখন অনেক বেশি চাপ থাকে তখন আম্মু সাহায্য নেয়। সাধারণত ঈদ বা পূজার সময় একটু বেশি চাপ পড়ে। এছাড়া সারা বছর যা চাপ থাকে তা অবশ্য সে একাই হ্যান্ডেল করতে পারে। সিঁড়ির একটা ডেলিভারি বয় রাখা আছে। ঢাকার মধ্যে যেসব ডেলিভারি হয় ওই ছেলেটাই করে থাকে, আর যেগুলো ঢাকার বাইরে সেগুলো সে কুরিয়ার করে দেয়। সিথি কিছুটা সময় শুয়েছিল, তখনই তার ফোনটা বেজে উঠল। দিন রাত 24 ঘন্টা তার ফোন ওপেন রাখতে হয়। ফোনের দিকে চোখ পড়তেই দেখলো আননোন নাম্বার। এমন আননোন নাম্বার দেখে সে মোটেও বিচলিত নয়। তার কোনো কাস্টমার হবে হয়তো। ফোনটা রিসিভ করতেই কেউ ওপাশ থেকে বলল, আপু আপনার পেজে ইনবক্স করেছি সকালে, কোনো রিপ্লাই পাইনি, তাই পেজে পাওয়া নাম্বারে কল করলাম। আপনি কাইন্ডলি ইনবক্স চেক করে আমার অর্ডার কনফার্ম করুন। ঠিক আছে, আমি দেখছি। আজকে সারাদিনে অনলাইনে ঢোকা হয়নি সিথির। কিছু তো এক্সাইটেড কাস্টমার আছে যারা শুধু দ্রুতই ডেলিভারি পেতে চায়। এ হয়তো তেমনই। ইনবক্স চেক করে বেশ কয়েকটা অর্ডার এসেছে দেখলো। এরপর সবাইকে রিপ্লাই দিতে দিতে আধা ঘন্টা পর ক্ষান্ত পেল সিথি। শহরের কোলাহল যেন রাত্রি নামার সাথে খানি কমে যায়। পাখির মুখরিত কিচিরমিচির আওয়াজের শব্দও চিনতে পাওয়া যায় না। তবে কুকুরগুলো যেন রাত ভোরে টহল দেয় পাড়ায় পাড়ায়। আজ আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে আছে। থেমে থেমে কিছুটা দক্ষিণা বাতাস ভেসে আসছে। নিজের রুমে থাকা ছোট্ট ব্যালকনি এক প্রান্তে কফির একটা কাপ নিয়ে বসেছে সিথি। কালকে অর্ডারের পরিমাণ একটু বেশি, সব প্যাকেট রেডি করতে বেশ অনেকটা স্ট্রং গেছে। তাই তো রাতের খাবারের শেষে একটু প্রকৃতির হাওয়া উপভোগ করার জন্য ব্যালকনিতে এসেছে। প্রকৃতি যেন তার সমস্ত কর্মব্যস্ততা নিমেষেই শুষে নিচ্ছে। সিথি কফি কাপে চুমুক দেয় আর তার মনে পড়ে দুপুরের ঘটনা। অর্ক নামক লোকটাকে এত না বলার উপরেও কিভাবে তার পেছনে উঠে পড়ে লেগে আছে। তাদের সাক্ষাৎও ছিল অকস্মাৎ, যেখানে এক দেখাতেই প্রেমে পড়ে যাবে এমন কোনো বিষয়ও ছিল না। সিথি ডুব দেয় অতীতের ভাবনায়। অতীত ঢাকা শহরের নিত্য কোলাহল। চতুর্দিকে জ্যাম, ধুলাবালি, রাস্তায় ভিড় প্রচুর। এত ভিড় ঠেলে রাস্তার গাড়িগুলোকে অতিক্রম করে হেঁটে চলেছে সিথি।
হাতে তার কিছু কাপড় চোপড়ের ব্যাগ, তার পেজে থাকা বেশ কিছু পুরনো কালেকশন কয়েকটা কাস্টমার অর্ডার করেছে, সেগুলোই নিয়েই ফিরছিল সিথি। বেশ তাড়াহুড়োতেই ছিল সে, দ্রুত পায়ে হাঁটছিল, তাই রাস্তা পার হতে হবে। আশেপাশে কিছুটা তাকিয়ে দেখে নিল, তবে অতি তাড়ায় থাকায় হয়তো ভালো করে খেয়াল করে উঠতে পারেনি। আচমকা একটা গাড়ির সাথে কিঞ্চিত পরিমাণ ধাক্কা লেগে গেল। হাতে জিনিসপত্র থাকায় নিজেকে বাঁচানোর জন্য কোনো অবলম্বন পেল না। মাঝ রাস্তায় হঠাৎ করে আছড়ে পড়ল। পিচ ঢালা রাস্তায় পড়ে যাওয়ার পরে হাতে পায়ে বেশ লাগলো বটে। তৎক্ষণাৎ হাতের তালু আর পায়ের তালু ছিঁড়ে যাওয়া স্থান থেকে রক্ত বের হয়ে এলো। হাঁটুতে লাগাই সালোয়ারটাও ছিঁড়ে গেল। মাথায় রাস্তায় পড়ায় কপালের বাম পাশটা থেকে রক্ত বের হয়ে এলো। ব্যথায় সিথির মুখ থেকে বেরিয়ে আসতো অস্ফুট ধ্বনি। তৎক্ষণাৎ রাস্তায় জড়ো হলো কয়েকজন মানুষ। গাড়িতে থাকা লোকটাও বের হয়ে আসতো মুহূর্তেই। কিছু লোক তো লোকটাকে বের হতে দেখেই বলল, রাস্তাকে বাপের সম্পত্তি মনে হয়, এভাবে কেউ গাড়ি চালায়? দিলেন তো মেয়েটাকে ধাক্কা মেরে। আরেকজন বলল, আরে রাস্তায় গাড়ি নিয়ে বের হওয়ার পর এরা নিজেকে পাইলট মনে করে, ঝড়ের বেগে গাড়ি চালায়, আর ভুক্তভোগী হয়ে আমরা সাধারণ মানুষ। গাড়ি থেকে বের হওয়া ছেলেটা ক্রমশই রেগে যাচ্ছে। সে প্রয়োজনের তুলনায় কখনো বেশি স্পিডে গাড়ি চালায় না। আজ নেহাতি তারা আছে, হসপিটালে যেতে হবে, দেরি হয়ে গিয়েছে, তাই একটু স্পিড তুললে চালাচ্ছিল। কিন্তু মেয়েটাই তো হঠাৎ করে চলে আসলো, তার কি দোষ এখানে? একটু রেগেই বলল, হাউ ডিয়ার ইউ, আপনারা এভাবে বলছেন কেন? ছেলেটার কথায় একজন বলল, গাড়ি নিয়ে আপনার রাস্তায় উঠবেন, আমরা কিছু বলতে পারবো না। সিথি তখন চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। কান্না আটকানোর বৃথা চেষ্টা করছে, তবে লাভ হচ্ছে না বিশেষ। ছেলেটা যখন রেগে আরো কিছু বলতে যাবে তখন সিথি বলে উঠল, থামুন আপনারা, দোষটা আমারই। আমি একটু তাড়াই ছিলাম, তাই গাড়িটা খেয়াল করিনি। সিথির কথা শুনে আশেপাশের মানুষজনের মুখ ক্রমেই বন্ধ হয়ে গেল। কিছু লোক তো তামাশা দেখছিল, তারা চলে গেল। একজন যাচ্ছিল, তাদের সিথি বলল, আমাকে একটু রিক্সায় তুলে দেবেন কষ্ট করে? তখনই কেউ বলল, হ্যালো মিস, আমি ডাক্তার ইফতেখার যাওয়া তর্ক। আমি হসপিটালে যাচ্ছিলাম। আপনি বেশ ইনজুর্ড হয়েছেন, আপনি আমার সাথে হসপিটালে চলুন। কণ্ঠস্বর পেতে সিথি রাস্তায় বসা থেকে পেছনে ফিরে চাইল। হাতে পায়ে কিছুটা জখম হওয়ায় রাস্তাতেই বসেছিল, কিন্তু এখানকার কণ্ঠটা পেছন থেকেই এসেছিল। তাই তো সে পেছন ফিরে চাইতে হলো। পেছন ফিরতেই দেখলো অচেনা এক যুবক, ইন করে শার্ট পরা বেশ পরিপাটি অর্ক নিজে উদ্যোগেই সিথির সব ব্যাগ তুলে নিয়ে নিজ গাড়িতে রাখলো। এরপর সিথিকেও আস্তে ধীরে গাড়িতে তুলে নিল। সিথি কিছু বলল না, গাড়িটা চলতে শুরু করলো। অর্কের পাশে সিটে বসেছে সে, আর তার জিনিসপত্র ব্যাক সিটে। কিছুটা অপ্রস্তুত লাগছে নিজেকে। এভাবে অচেনা কারোর গাড়িতে চড়া হয়নি তার। আবার চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে, যেগুলোকে সিথি আটকে রাখতে পারছে না। বাইরের একটা লোকের সামনে এভাবে কান্না করার কোনো মানে হয়? কিন্তু চোখের পানি কথা শুনলে তো। অর্কও মাঝে মধ্যে হালকা পাশ ফিরে তাকালো। মেয়েটার কপালে রক্ত জমাট বেঁধে আছে, অনেক বেশি হয়তো ব্যথা পেয়েছে মেয়েটা। কান্নার তোপে মুখটা কেমন লাল হয়ে গিয়েছে। অর্ক সেদিক থেকে নজর ফিরিয়ে নিল। তাকে যত দ্রুত সম্ভব হসপিটালে যেতে হবে। সে একজন আর্জেন্ট একটা সার্জারি আছে। হসপিটালে ঢুকে নার্সের হাতে মেয়েটাকে তুলে দিয়েই তাকে অপারেশন থিয়েটারে ঢুকতে হবে। কিছুক্ষণের মধ্যে অর্ক হসপিটালের সামনে এসে গাড়িটা ব্রেক করলো। তড়িঘড়ি করে নিজে তো নেমে পড়লো। এরপর সিথিকেও সাহায্য করে হসপিটালের ভেতরে নিয়ে গেল। যত দ্রুত সম্ভব সিথিকে একটা নার্সের হাতে হস্তান্তর করে বলল, ওনার খেয়াল রাখবেন। পরক্ষণেই চলে গেল এক প্রকার দৌড়ে ঝড়ের বেগে। পেছন ফিরে একবার চাইলেও না, তার আর্জেন্ট কাজের মাঝেই ঝামেলা পোহাতে হচ্ছে। সিথি নিজেও নির্বিকার রইল। ব্যথার ছাপ তার চোখে মুখে স্পষ্ট। এতক্ষণ নিঃশব্দে কান্নার দরুন এখন আর চোখ দিয়ে আর পানি বের হচ্ছে না ঠিকই, তবে তার করুণ মলিন চেহারা দেখে যে কেউই বুঝে নিতে পারবে বিশেষ আরামে নেই সে। এছাড়া লোকটা তাকে হসপিটালে নিয়ে এসেছে, এই তো অনেক। ডাক্তার মানুষ, তার পার্সোনাল রোগী আছে, সেটা বাদ দিয়ে তো আর সে সিথির সাথে থাকতে পারবে না। এতে তার কাজকে অবমাননা করা হবে। নার্সটি সিথিকে ধরে নিয়ে গেল জরুরি বিভাগে। নার্সটি নিজের সকল দায়িত্ব পালন করলো ভালোভাবে। জরুরি বিভাগের ডাক্তারটি নিজে সঠিক চিকিৎসা দিল।
মাথায় চোট লাগায় সেথায় ব্যান্ডেজ পরো, বাম হাতের কনুইতেও একটা পরো, আর পায়ের যেখানে যেখানে ছুঁড়ে গিয়েছিল সেখানেও ড্রেসিং করে মলম লাগিয়ে দেওয়া হলো। রক্তক্ষরণ হওয়ার কারণে শরীর দুর্বল হতে পারে বিধায় সিথিকে একটি কেবিনে শিফট করে দেওয়া হলো, আর হাতে ক্যানোলা লাগিয়ে স্যালাইনের ব্যবস্থা করা হলো। কিছুক্ষণের মধ্যেই অর্ক হসপিটালের সামনে এসে গাড়িটা ব্রেক করো, তড়িঘড়ি করে নিজে তো নেমে পড়ো। এরপর সিথিকেও সাহায্য করে হসপিটালের ভেতরে নিয়ে গেল। যত দ্রুত সম্ভব সিথিকে একটা নার্সের হাতে হস্তান্তর করে বলল। পরক্ষণেই চলে গেল এক প্রকার দৌড়ে ঝড়ের বেগে। পেছন ফিরে একবার চাইলেও না। তার আর্জেন্ট কাজের মাঝেই ঝামেলা পোহাতে হচ্ছে এমনিতেই। সিথি নিজেও নির্বিকার রইল, ব্যথার ছাপ তার চোখে মুখে স্পষ্ট। এতক্ষণ নিঃশব্দে কান্নার দরুন এখন আর চোখ দিয়ে পানি বের হচ্ছে না ঠিকই, তবে তার করুণ মলিন চেহারা দেখে যে কেউ বুঝে নিতে পারবে বিশেষ আরামে নেই সে। এছাড়া লোকটা তাকে হসপিটালে নিয়ে এসেছে এই তো অনেক। ডাক্তার মানুষ, তার পার্সোনাল রোগী আছে, সেটা বাদ দিয়ে তো আর সে সিথির সাথে থাকতে পারবে না। এতে তার কাজের অবমাননা করা হবে। নার্সটি সিথিকে ধরে নিয়ে গেল জরুরি বিভাগে। নার্সটি নিজের সকল দায়িত্ব পালন করলো ভালোভাবে। জরুরি বিভাগের ডাক্তারটি নিজেও সঠিক চিকিৎসা দিল। মাথায় চোট লাগায় সেথায় ব্যান্ডেজ পরো, বাম হাতের কনুইতেও একটি পরো, আর পায়ের যেখানে যেখানে ছুঁড়ে গিয়েছিল সেখানে ড্রেসিং করে মলম লাগিয়ে দেওয়া হলো। রক্তক্ষরণ হওয়ার কারণে শরীর দুর্বল হতে পারে বিধায় সিথিকে একটা কেবিনে শিফট করে দেওয়া হলো, আর হাতে ক্যানোলা লাগিয়ে স্যালাইনের ব্যবস্থা করা হলো। স্যালাইনের যা গতি, এতে মিনিমাম 4 ঘন্টা তো লাগবে। সিথি এদিক ওদিক তাকিয়ে নিজের পার্সটা খোঁজার চেষ্টা করো। তখনই মনে পড়ো পার্সটা যে গাড়িতেই রয়ে গিয়েছে। বিরক্তিতে মুখ দিয়ে চশচক ধ্বনি বেরিয়ে এলো সিথির। বাবা মাকে জানানো দরকার, এখন এমনিতেই বিকাল, ফিরতে দেরি হলে টেনশন করবে বাবা মা। কেবিনে থাকা নার্সটার দিকে দৃষ্টিপাত করে সিথি বলল, সিস্টার, আপনার ফোনটা একটু দেওয়া যাবে? আব্বু আম্মুকে হসপিটালের ব্যাপারে জানানোর ছিল। নার্স নিজের ফোনটা এগিয়ে দিল। বাম হাতে ক্যানোলা করা হয়েছিল বিধায় ডান হাত দিয়ে সহজেই ফোন নাম্বার তুলে ফোন দিতে পারল। কণ্ঠে জড়তা স্পষ্ট, ব্যথায় কণ্ঠস্বরটাতেও পরিবর্তন হয়েছে কিছুটা, কেমন ভাঙা ভাঙা শোনাচ্ছে। ফোনটা রিসিভ করতেই বলল, আব্বু, আমি সিথি। সিরাজুল ইসলাম মেয়ের এমন অর্থ ভাঙা বুড়ি শুনে চকিত নয়নে হলেন বেশ। অস্থির কণ্ঠে শোধারেন, কি হয়েছে আম্মু? কোথায় তুমি? কণ্ঠস্বর এমন শোনাচ্ছে, কি হয়েছে? এতে ব্যস্ত হবেন না, আপনি শান্ত হন আব্বু। আমি কিছুটা চোট পেয়েছি, হসপিটালে আছি। আপনি পারলে আম্মুকে নিয়ে একটু হসপিটালে আসুন। এরপর মেয়ের থেকে ঠিকানা জেনে নিয়ে কল কাটলেন সিরাজুল ইসলাম। নিজের অর্ধাঙ্গিনীকে ডেকে ছোট মেয়ের কথা বলতেই সাথী বেগমের মুখ মলিন হয়ে গেল। দুজনে বেরিয়ে পড়লেন হসপিটালের উদ্দেশ্যে। সিথি তখন চোখ বন্ধ করে শুয়েছিল। আধা ঘন্টা পার হয়েছে সবে। এর মধ্যে হন্তদন্ত হয়ে সিরাজুল ইসলাম আর সাথী বেগম প্রবেশ করলেন কেবিনে। সাথী বেগম এসে একদম সিথির মাথার কাজটায় বসলেন। মেয়ের মাথায় ব্যান্ডেজ, হাতের কনুইতে ব্যান্ডেজ দেখে অজান্তেই চোখের কোণে অশ্রু ভিড় করল। মুখে হাত চেপে অল্প একটু ফুপিয়ে উঠলেন। সিথি করুণ দৃষ্টিতে চাইল বাবার দিকে। বাবার চোখেও সে অপরাধের গ্লানি দেখতে পারছেন, যেন সে তার ছোট মেয়েকে একা রাস্তায় ছেড়ে বড্ড ভুল করেছেন। আম্মু, আমি ঠিক আছি, কান্না করছো কেন তুমি? সাথী বেগম কান্নারত অবস্থাতেই বললেন, কেমন ঠিক আছো? দেখতেই তো পাচ্ছি, হাতে ব্যান্ডেজ, কনুইতে ব্যান্ডেজ, পা ছুলে গিয়েছে, হাতে ক্যানোলা লাগানো। বলতে বলতেই সাথী বেগম আবারও ঝরঝর করে কেঁদে ফেললেন। সিথি হতাশার শ্বাস ফেলল। মায়েরা বোধহয় এমনই হয়, সন্তানকে কড়া কথা শুনিয়ে শাসন করে, আবার সন্তানের সামান্য আঘাতেই কেঁদে ভাসিয়ে দেন। আব্বু, আপনি আম্মুকে কান্না করা বন্ধ করতে বলুন, আমি ঠিক আছি এখন। সিরাজুল ইসলামের কথায় সাথী বেগম কান্না থামালেন, তবুও থেমে থেমে ফুপিয়ে উঠছেন তিনি। সিথি চোখ জোড়া হালকা বন্ধ করে নিল। আবার এখনো বেশ অনেকটা টাইম লাগবে স্যালাইন শেষ হতে। দীর্ঘ 2.5 ঘন্টার সার্জারি শেষ করে বের হলো অর্ক। সার্জিক্যাল মাস্ক, গ্লাভস, পোশাক ছেড়ে অ্যাপ্রনটা গায়ে জড়িয়ে নিজের চেয়ারে আরাম করে বসল। অপারেশন সাকসেসফুল হয়েছে। ক্লান্ত ভঙ্গিতে হাতটা কপালে ঠেকিয়ে বসল সে। ক্লান্তিতে চোখ মুখ মুদে আসতেই কল্পনায় ভেসে উঠল একটি মুখশ্রী, নিঃশব্দে কান্নারত সেই ছলছল চোখ জোড়ার মেয়ে। কান্নায় মুখটা ফুলে গিয়েছে, গালে লাল লাল ছোপ পড়েছে। তৎক্ষণাৎ চোখটাও খুলে ফেললো অর্ক। মেয়েটাকে তো সে নার্সের হাতে তুলে দিয়েই ছুটে গিয়েছিল।
এখন মেয়েটা কেমন আছে? যতই হোক মেয়েটা তো তার গাড়ির সাথেই অ্যাক্সিডেন্ট হয়েছিল। এখানে দোষ কার সেটা বড় কথা না। মেয়েটার করার তথা স্মরণে আসতেই অর্ক স্থারস্কোপটা গলায় ঝুলিয়ে উঠে পড়ল। রিমলেস চশমাটা চোখে পড়ে নিজের কেবিন থেকে বেরিয়ে পড়ল। মেয়েটা আদৌ হসপিটালে আছে কিনা চলে গিয়েছে তা জানে না কে নেই অর্কে। আর থাকলেও ও কোনো কেবিনে আছে তাও জানা নেই তার। এই জন্য ওই নামটার খোঁজ করতে হবে আগে। ভাগ্য হয়তো সময় সহায় ছিল অর্কের। নিজের কেবিন থেকে বের হয়ে একটু এগোতেই সেখানকার সেই সময়কার নার্সটাকে চোখে পড়ল। অর্ক দ্রুত এগিয়ে নার্সটার মুখোমুখি হলো, বলল, এক্সকিউজ মি সিস্টার, তখন যে পেশেন্টকে আমি আপনার কাছে দিয়েছিলাম সে কি হসপিটালে আছে নাকি চলে গিয়েছে? জি স্যার, তাকে কেবিনে শিফট করা হয়েছে, 3 তলায় 305 নাম্বার কেবিনে। ওকে, ধন্যবাদ, আপনি যেতে পারেন। নার্সটি চলে গেল। আর অর্ক ছুটল লিফটের দিকে। সে 4 তলায় আছে বর্তমানে, তবে এখন সিঁড়ি বেয়ে নামার তার ইচ্ছা শক্তি নেই। হসপিটালের লিফট 2টা, একটা পেশেন্টে নেওয়ার জন্য আর অন্যটা সব জনসাধারণের জন্য। অর্ক লিফট থেকে নেমে 305 নাম্বার কেবিনের দ্বার প্রান্তে এলো। কেবিনের দরজা খোলাই আছে, তবে কেবিনের টু সিটার সোফার একজন বয়স্ক ভদ্রলোক আর বেডের নিকটে একজন ভদ্রমহিলাকে বসে থাকতে দেখা যাচ্ছে। এমত অবস্থায় কেবিনে নক না করে ঢোকা কদর্য যেভাবে দেখাবে ভেবে অর্ক দরজায় দুটো টোকা দিল। এরপর ভেতরে ঢুকল। ডাক্তারকে কেবিনে প্রবেশ করতে দেখে সিথির বাবা মা দাঁড়িয়ে পড়ল। সিথির হালকা লেগে আসা চোখটাও খুলে গেল। অর্ক বিনয়ের সহিত বলল, আপনারা বসুন। এরপর এগিয়ে গেল সিথির দিকে। সিথি একটু শুষিয়ে সার ফেললো অর্ককে দেখে। ভাগ্যিস ডাক্তারকে এসেছে, নইলে তার আবার খোঁজ করা লাগতো। সিথির সব জিনিস তো অর্কের গাড়িতেই রয়ে গিয়েছে। ভালো ফিল করছেন এখন মিস? সিথি মাথা দুলিয়ে হ্যাঁ জানালো আর মুখ ফুটে হালকা স্বরে বলল, সিথি। অর্ক নামটা মনে মনে একবার আওড়িয়ে বলল, কোনো অসুবিধা হচ্ছে? না। এরপর আর কি হলো? অর্ক সিথির বাবা মাকে জানালো অ্যাক্সিডেন্টটা তার গাড়ির সাথেই হয়েছিল। আশ্বাস করলেও সিথির তেমন কোনো ক্ষতিও হয়নি। তখন সিথির স্যালাইন প্রায় শেষ পর্যায়ে। অর্ক এক প্রকার আর্জি জানিয়ে বলল সেই তাদের বাসায় পৌঁছে দেবে, কারণ সিথির জিনিসপত্র তার গাড়িতেই রয়ে গিয়েছে। সিথির বাবা মাও বারণ করতে পারেনি। অর্ক তাদের বাসায় পৌঁছে দিয়েছিল। এরপরের সময়টা অর্কের জন্য হয়ে উঠেছিল কাল। সিথির অশ্রুসিক্ত মুখটা শুধু অর্কের চোখে ভেসে উঠত। কিছুতেই ভুলতে পারল না সেই ছোট ছোট চোখ 2টা। প্রথমে ধরে নিয়েছিল এটা তার ভালো লাগা শুধু, আর মোহ। এই মোহ তার কেটে যাবে। তবে টানা 15 দিনের মাথায় সে নিশ্চিত হলো হি ইজ ইন লাভ। তাই আর দেরি না করে পরিবারকে জানালো। দীর্ঘ 25 দিনের মাথায় সিথির সাথে তার আবার সাক্ষাৎ হলো একদম পাত্রের বেশে। মেয়ের বাড়ির কথা শুনেও মনে হলো তাদেরও পাত্রকে পছন্দ হয়েছে। কিন্তু পরের দিন খবর এলো উল্টো মেয়ের রাজি না। এই কথাটা অর্ক যেন মানতেই পারল না। পড়ে গেল সিথির কিছু তাকে বোঝানোর তাগিদে। বৃষ্টির ফোঁটায় হালকা ঝাপটা আসতেই অতীতের ভাবনা থেকে বেরিয়ে এলো সিথি। কফির কাপটা মেঝেতে রেখেই উঠে দাঁড়ালো। ব্যালকনির গ্রিলের ফাঁক দিয়ে হাতাটা বের করে দিল। মুহূর্তেই বৃষ্টির ফোঁটাগুলো তার কোমল ত্বককে সিক্ত করে ফেলল। ঠান্ডার সিথির সর্বাঙ্গ শিউরে উঠল, সাথে বিড় করে আওড়ালো, বৃষ্টির ফোঁটাগুলোর মতো আপনার স্মৃতি থেকে আমার নাম বিলীন হয়ে যাক অর্ক। আপনাকে আমি গ্রহণ করব না। আমি ঠকতে ভীষণ ভয় পাই যে। বৃষ্টি ভেজা সকালের রাস্তা কর্দমাক্ত। সারা রাত ঝিরঝির করে বৃষ্টি হওয়ায় পিচঢালা রাস্তা ছেড়ে কিছুটা নিচু মাটির জমিনে পানি জমেছে। শরতের শেষ বেলায় বৃষ্টি জানান দিচ্ছে হেমন্তের আগমনের। মৃদু ঠান্ডা বাতাস বইছে। ব্যস্ততায় জমা রাস্তার এক কিনারা দিয়ে খুবই সাবধানে হেঁটে চলেছে সিথি। আজ একটু সকালেই বাসা ছেড়ে বের হতে হয়েছে। তার ভার্সিটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস রয়েছে। অর্থনীতি বিভাগের ছাত্রী সে। ফুটপাতের রাস্তায় সবটা সমান না হওয়ায় আর কালকের বৃষ্টিতে কর্দমাক্ত হওয়ায় রাস্তায় হেঁটে যেতে তার বেশ কষ্ট হচ্ছে। তবে জ্যামে পড়ার ভয়ে গাড়িও নিতে চাচ্ছে না। হেঁটে যেতে তো বেশি সময় লাগে না, এই আধ ঘন্টার মতো। তবে জ্যামে পড়ে তো লেগে যাবে ঘন্টা দেড়েক। এই জন্য হাঁটাকেই শ্রেয় মনে হয়েছে তার। আপন মনে ধীরে হেঁটে যাচ্ছিল সিথি। পারিপার্শ্বিক দিকে খেয়ালও রাখছিল বটে। বেশ অনেকটা সময় ধরে তাকে একটা গাড়ি ফলো করে যাচ্ছে। গাড়িটা তার চেনাটা অবশ্য বেশি দিনের নয়, কিন্তু ব্যাপারটা তার কাছে একটু অদ্ভুত লাগলো।
কাল তো লোকটাকে খুব সুন্দর মতো বুঝিয়ে এসেছে, তবে আজ কেন তার পিছু নিয়েছে? তার সমস্যার কথাও তো সে জানিয়েছে, কোনরূপ অপমান বা অকথ্য ভাষায় তো কিছু বলেনি, মার্জিত ভঙ্গিতেই বুঝিয়েছে। তবু অর্কের সিথির পেছন নেওয়ার কারণটা তার অজানা। সিথি এসব কারণ খেয়াল করলেও কিছুই বলছে না। সে তার দিক থেকে সব ক্লিয়ার করে দিয়েছে, তাকে রিজেক্ট করার কারণও বলেছে। এখন যত এসে সে তাকে মানানোর চেষ্টা করুক, সে রাজি হবে না। শুধু শুধু সময় নষ্ট। তার চেয়ে কি ভালো মেয়ে এই পৃথিবীতে নেই নাকি? ডাক্তার মানুষ, ডাক্তার একটা মেয়েকে দেখে বিয়ে করে সুখে শান্তিতে সংসার কর না। সিথির ভার্সিটিতে পৌঁছাতেই অনেকটা সময় লাগলো, তবে গেটের কাছে পৌঁছিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। যদি রাস্তায় সবার সামনে পিছটিয়ে পড়ে যেত, তাহলে তো তার সম্মানের বারোটা তো বাস্তই, অধিকন্তু সে তার ভার্সিটিতে আসতে পারতো না। ক্লাসটা তার মিস যেত। যেই না সে ভার্সিটির গেট দিয়ে ঢুকতে যাবে, ভেসে আসতো সেই জেদি পুরুষটার কণ্ঠ। সিথি, সিথি পেছন ঘুরে যায়, তবে কোনো গ্রুপ প্রতিক্রিয়া করে না। অর্ক গাড়িটা পাশেই থামিয়ে নেমে আসে। হাতে ছোট্ট একটা ফুলের বুকে এগিয়ে এসে সিথির নিকট বাড়িয়ে দেয়। সিথি হাতে নেয় না, শুধু তার ভ্রু দুটো সামান্য কুঁচকে যায়। মনে প্রশ্ন জাগে, একটা মানুষকে রিজেক্ট করে দেওয়ার পর সে কিভাবে ফুল দিয়ে এসে হাজির হয়। নিন ধরুন, আমাকে হসপিটালে যেতে হবে দ্রুত। বলেই অর্ক নিজের দিকে সিথির হাতে ফুলের বুকে ধরিয়ে দেয়। সিথি কিছু বলতে গিয়েও বলে উঠতে পারে না। অর্ক হাত ঘড়িটা একবার বরফ করে নেয়। সিথি অবাকতার মনোভাব বুঝে নিজেই বলল, অবাকর কিছু নেই, এত সহজে হাল ছাড়ছি না। ভার্সিটি শেষে অপেক্ষা করবেন। দুপুরের পর থেকে সময়টা শুধু আপনার আর আমার। সিথি মুখ করে স্পষ্ট স্বরে জবাব দেয়। আমার কাজ আছে, আমি অপেক্ষা করতে পারবো না। অর্ক আগের ন্যায় রাগ করে না সিথির জবাবে। সে তো নিজে মনে মনে অন্য ছক কষে নিয়েছে। হালকা হাসি মুখ বজায় রেখে বলে, আমি জানি আপনি একজন বিজনেস ওম্যান, আপনার অনেক কাজ আছে। তবে এটাও জানি আপনি ভার্সিটিতে আসার আগে ডেলিভারি বয়ের কাছে সব পার্সেল দিয়ে এসেছেন, তো আপনার আর কোনো কাজ নেই। কিন্তু অর্ডার? অর্ক সিথিকে বলতে দেয় না, সম্পূর্ণ কথাটা নিজেই বলে। আপনি অর্ডারগুলো রাতেও কনফার্ম করতে পারবেন, তাই নো এক্সকিউজ। আপনি আমার জন্য অপেক্ষা করবেন ভার্সিটি শেষে, নতুবা আপনি যেখানে থাকবেন সেখান থেকে তুলে আনবো। আই রিপিট, তুলে আনবো। অর্ক সিথিকে আর কিছু বলার সুযোগ দেয় না, চলে যায়। সিথি শুধু অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়। তার উপর কর্তৃত্ব ফলিয়ে গেল লোকটা। রিজেক্ট করে কি সে লোকটাকে সাপের 5 পা দেখিয়ে দিয়েছে, নাকি লোকটার মাথা খারাপ হয়ে গেল? জানে না সিথি, তবে সে অপেক্ষা করবে না অর্কের জন্য। সে তো অর্ককে কোনো দোটানার মাঝে রাখেনি, তাহলে এত কিসের কথা তার সাথে? থাকবে না সে ওই লোকের জন্য, নিজের এক মুহূর্ত সময়ও নষ্ট করবে না। নিজের জেদকে প্রাধান্য দিয়ে ভার্সিটি শেষে সিথি সত্যি অপেক্ষা করল না। সবই ছুটি হয়েছে, এই তো 2:30টার মতো বাজে। এখনই সে হাঁটা ধরেছে, আর চোখে অবশ্য একবার আশেপাশের পরখ করে নিয়েছে। না, লোকটি আসেনি এখনো। তাকে যত দ্রুত সম্ভব বাড়িতে পৌঁছাতে হবে। আশেপাশে মন না নিয়ে দ্রুত কদমে হাঁটা ধরেছে সিথি। সঙ্গে আরও একটা কাজ করেছে, মুখে মাস্ক চাপিয়েছে আর মাথায় ওড়না টেনে নিয়েছে, নিজেকে লুকানোর কিছুটা প্রচেষ্টা। একপাশে ঝুলে আছে ওড়নার লম্বা আঁচল, তবে শেষ রক্ষাটা আর হলো না। পেছনে ওড়না টান পড়তেই কিছুটা চমকে দাঁড়িয়ে পড়ল সে। মনে মনে প্রার্থনা করলো অন্য কেউ হোক, কিন্তু কবুল হলো না তার প্রার্থনা। শক্ত কণ্ঠের ধ্বনি সিথির শরীরকে কেমন শিউরে দিল। সেই আমার কথার অবাধ্য হলেন তো সিথি। সিথি ওপাশে ফিরল। অর্কের শক্ত চাহনি তার দিকে, চোখ জোড়া কেমন লালচে। দেখেই ভয় পেয়ে গেল সিথি। চোখে চোখ মেলানোর সাহস হলো না। চোরা চোখগুলো দিয়ে আশেপাশে চাইল, তবে কণ্ঠের দৃঢ়তা রক্ষা করে বলল, রাস্তার মধ্যে ওনা টেনে ধরায় এটা কেমন বখাটেদের মতো কাজ? অর্ক এ কথার জবাব দিল না, শান্ত স্বরেই বলল, মাথায় ওড়না টেনে মুখে মাস্ক চাপিয়ে নিজেকে লুকাতে চাচ্ছেন আমার থেকে? কয়েক ঘন্টা পূর্বে তো আপনার সাথে দেখা করে গেলাম। এবারে মাস্ক এতটা খুলে বোকামি আপনার কাছ ওড়নাটা থেকে মাথা আশা থেকে করিনি। নামিয়ে ভালো করে গায়ে জড়ায়। সত্যি এরকম বোকার মতো কাজ সে কি করে করলো? অর্কের সাথে তো এই পোশাকই দেখা হয়েছে কিছুক্ষণ আগে। তবুও নিজেকে স্বাভাবিক রেখে সিথি বলে, সিথির মুখে রাপনিকে শব্দ দুটো রাস্তায় ধুলাবালি, তাই মাস্ক পরেছি। আপনার কাছ থেকে লুকাবো কেন? আপনি কে? অর্কের হৃদয়ে ব্যথার উদ্বেগ ঘটায়। সত্যি সে কে? সিথি তো তাকে মানতে নারাজ। সে সিথিকে ভালোবাসে, এটাই কি যথেষ্ট নয়?
চোখ দুটো নরম হয়ে আসে অর্কের, লাল আভা কেটে গিয়ে চোখে মলিনতা নেমে আসে, ঠোঁটের কোণে ব্যর্থতার হাসি ফুটে ওঠে, ভেতর থেকে হাহাকার বেরিয়ে আসে। তবুও জবাব দেয়। কিছু তো হতে চাইছি আমি, এত পাষাণ কেন হচ্ছেন আমার প্রতি? সিথি জবাব দিতে পারে না। সে তো নরম মনের মেয়ে, তবে চারদিকে এত অপূর্ণতার ভিড়ে সে একা ভয় পায়। সে যে অর্কের সমকক্ষ কেউ না, সে নিজে ডাক্তার হলে অর্ককে রিজেক্ট করতো না। এখন হয়তো অর্কের তার প্রতি মোহ কাজ করছে। মানুষ পরিবর্তনশীল। বিয়ের পর তার যোগ্যতা নিয়ে যে অর্ক তাকে কোটা দিবে না, এর কোনো গ্যারান্টি আছে কি? সে তো নিজে চোখে নিজের বড় অপুর ভালোবাসাকে হেরে যেতে দেখেছে, যাচ্ছে তাই বলে অপমানিত হতে দেখেছে, পায়ে পর্যন্ত ধরতে দেখেছে। তবুও তো মনটা নরম হয়েছিল না ওই প্রতারকের। সে তো তার আপুর মতো একটা শক্ত নয়, ক্ষণিকের সুখে সে সারা জীবনের ঘানি টানতে পারবে না। অর্ক পুনরায় বলে। চলুন আমার সাথে। সিথি শোনে না সেই কথা, উল্টো ফিরে হাঁটা ধরে, তবে আবার গম্ভীর কণ্ঠে পদযুগল থামে। সিন ক্রিয়েট করতে আমাকে বাধ্য করবেন না শীতে, আপনার জন্য এসেছি শুধু এখানে। শান্ত আছি, অশান্ত হতে বাধ্য করবেন না। সিথি পেছনে ফিরে চায় আবার, তবে তার দৃষ্টিতে শুধু বিরক্তি। অর্ঘ পিছনে ইশারা করে বলে। গাড়িতে গিয়ে বসুন। সিথি কিছু ভেবে মত চেঞ্জ করে, এগিয়ে যায় গাড়ির নিকট। তবে এর একটা হেস্তনেস্ত হাত সে করেই ছাড়বে। ব্যস্ত শহর থেকে কিছুটা দূরে শান্ত পরিবেশ। শহরের কোলাহল হট্টগোল ছেড়ে যেন নির্জনতা ভিড় করেছে সেথায়। গ্রামীণ পরিবেশের আদরে সাজানো রেস্টুরেন্টে একেবারে নদীর কোণ ঘেঁষে বানানো। নদীর তীরের মৃদু বাতাস আর নদীর অশান্ত প্রবাহের স্রোত যেন সৌন্দর্য আরেকটু বৃদ্ধি করেছে। কাঠের তৈরি ছোট্ট চেয়ার টেবিলের একপাশে সিথি আর অপর পাশে অর্ক বসে আছে। আসার পরে খাবার অর্ডার অর্কই দিয়েছে, সিথিকে দিতে বলেছিল, তবে সিথি মুখ খুঁড়ে একটা টু শব্দ অবধি করেনি। অর্কই নিজে পছন্দ মতো দিয়েছে। এখন অপর পাশে বসে সিথিকে গভীরভাবে পরখ করছে অর্ক। মেয়েটা তার দিকে তাকিয়ে পর্যন্ত রয়নি, দৃষ্টি তার নদীর দিকে। তবে কিয়দাংশ পরে সিথি দৃষ্টি ফেরানো, নিজের বড় সাইড ব্যাগটা খুললো, বের করলো সেই ছোট্ট ফুলের বুকেটা যেটা অর্ক দিয়েছিল। বুকেটাও তখন সে ডাস্টবিনে ফেলতে গিয়েও কেন যেন ফেলেনি, কিন্তু এই ফুল গ্রহণ করাও তার পক্ষে সম্ভব না। সেটি ধীর গতিতে বুকেটা ছেড়ে দিল অর্কের দিকে। অর্কের চাহনি ছোট হলো। মেয়েটাকে নির্দেশ করছে, বোবায় ধরেছে নাকি যে কথা বলছে না। তবে পরক্ষণেই মস্তিষ্কে যখন আসলো মেয়েটা তার দেওয়া ফুল ফেরত দিচ্ছে, তখন মনটা বিষিয়ে উঠল। দাঁতের দাঁত চেপে বলল। ফুলের পকেটটা ফিরিয়ে দিতে চাচ্ছেন আপনি? ঘন ঘন মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। অর্কের রাগটা যেন এতে একটু বাড়ে। আমার দেওয়া ফুল গ্রহণ করবেন না? সিথি এবারে মৃদু স্বরে জবাব দেয়। না। কেন? সিথির কি এখন ঘটা করে বলা উচিত যে সেই পুরুষের থেকে ফুল নিতে চায় না যাকে সে অলরেডি রিজেক্ট করেছে? তবে সিথি কথা বলে না, কিছুটা ঘুরিয়ে জবাব দেয়। প্রয়োজন মনে করছি না। অর্কই জবাব শুনিয়ে রাগে টনটন করে ওঠা কপাল শিথিল করে ফেলে। চোখে ফুটে চিরচেনা সেই করুণ ভাব, যা বেশ কিছুদিন ধরেই তার চোখে প্রত্যক্ষ করা যায়। গলা হালকা কেঁপে ওঠে, বলে। আমি কি মানুষ হিসেবে খুব খারাপ শীতে? আমার ফুলটুকু কি গ্রহণ করা যায় না? মানবতার খাতিরে না হয় করলেন? অর্কের এমন অসহায়ত্ব যে সিথির চোখে পড়ছে না, ব্যাপারটা তেমন না, কিন্তু সে নিরুপায়। এই ঘটনার পুনরাবৃত্তি সে দেখতে চায় না। পাষাণীর ন্যায় বলে। ফুল গ্রহণ করব কি হিসেবে? আমাদের মধ্যে এমন কোনো সম্পর্ক আছে কি? আর না তো আমি আপনার কোনো পেশেন্ট। সিথি আরও কিছু বলতে, তবে থেমে যায়। একজন ওয়েটার এসে খাবার সার্ভ করে দেয়। সিথি দেখেছিল না অর্ক কি কি খাবার অর্ডার করেছে, তবে এখন দেখলো ভাত, আলু ভর্তা, ডাল, চিকেন কারি, চিংড়ি মাছ ভুনা, সবই তার পছন্দের। লোকটা জানলো কিভাবে? তাকে নিয়ে গবেষণা করেছে নাকি? সিথি খাবারের দিকে থেকে চোখ সরিয়ে অর্কের দিকে তাকায়। একরা সবাকতা ভরা বড় বড় চোখ নিয়ে অর্ককে দেখে। সিথির এমন চাহনি দেখে অর্ক অচিরই হেসে ফেলে। এমন রিয়াকশন মেয়েটাকে কি কিউট লাগছে, একদম পুতুল পুতুল। অর্ক সিথির প্লেটে খাবার সার্ভ করে দেয়, বলে। খান, আমি আপনার পছন্দ জানি, এও জানি নিজেকে কিভাবে আপনার পছন্দসই করে তুলতে হবে, হয় আফসোসে না হয় জোর খাটিয়ে। তবে জোর খাটাতে চাচ্ছি না বলে এত তোড়জোড়। সিথি খাওয়া শুরু করে, টুকটুক করে খাবার মুখে দেয় আস্তে ধীরে। এক পর্যায়ে যখন চিংড়ি ভুনার থেকে কিছুটা নিজে প্লেটে তুলতে যাবে সাথে অর্ক, সিথি বাধা পেয়ে নাক মুখ কুচকে ফেলে।
আমি আপনার পছন্দ যেমন জানি, অসুবিধাগুলোও জানি। তবে চিংড়ি মাছ যতই পছন্দ করেন না কেন, খেতে পারবেন না, অ্যালার্জি আছে আপনার। ভুলে গেলেন? এত কেয়ারলেস হলে তো আমার মতো একটা ডাক্তারের হাজবেন্ডই আপনার জন্য বেস্ট হবে। সিথির এতগুলো কথা শুধু মাথার উপর দিয়েই গেল। শুধু জিজ্ঞেস করলো, আপনি কিভাবে জানলেন চিংড়িতে আমার অ্যালার্জি আছে? ভালোবাসার মানুষের সুবিধা অসুবিধাগুলো কি ভালোবাসার মধ্যে পড়ে না? সিথি ক্ষণিকের জন্য স্তব্ধ থাকে। তার ব্যাপারে এত খোঁজ কোথা থেকে নিয়েছে অর্ক জানা নেই। নিজের মস্তিষ্কে চলা দ্বন্দ্বকে সায় দিয়ে বলে, ভুল আপনি। আপনার সাথে কদিন মাত্র দেখা হয়েছে আমার, এত সহজে ভালোবাসা হয়? মোহে পড়েছেন আপনি। মোহ কেটে গেলে আর ভালো লাগবে না। অর্কের রাগ হয়ে এই কথা শুনে যে সে তার অনুভূতির ব্যাপারে শতভাগ নিশ্চিত। এটা মোহ হতেই পারে না। তাহলে তার চোখের সামনে এত সুন্দরী মেয়ে দেখা সত্ত্বেও কেন তার নজর ওই ছিমছাম গরনের কাদো কাদো কোদো কোদো মুখের মেয়েটার উপরেই পড়ল। মোহনা, এটা আমি বুঝতে পেরেছি আপনার কোনো প্রবলেম আছে সিথি। শেয়ার করুন আমার সাথে, আমি আপনার প্রবলেম সমাধান করার চেষ্টা করব। সিথি জবাব দেয় না, চুপচাপ খেতে থাকে। অর্ক আর কথা বাড়ায় না। এই মেয়েটাকে কতভাবে বললে সে রাজি হবে? চুপচাপ গুরুগম্ভীর ছেলেটা নিজের খোলস ছেড়ে বেরিয়ে এসেছে একমাত্র সিথির জন্য। সারাদিনে যে গুনে গুনে কথা বলে সেই ছেলেটা প্রেয়সীর মন জয় করার জন্য কথার ফুল ছুরি সাজিয়ে ফেলেছে। এটা কি ভালোবাসা বলে না? মোহ কি এমন হয়? না চাওয়া সত্ত্বেও সিথিকে অর্কের সাথে কাটাতে হয় কিছুটা সময়। অর্ক নিজ দায়িত্বে সিথিকে বাসার গেট পর্যন্ত পৌঁছে দেয়। সিথি গাড়িটাকে সারাক্ষণ বসেছিল চুপ করে। গাড়িটা বাসার দোরগড়ে পৌঁছতে সিথি নামতে যাবে। অর্ক তখন আর্জি জানিয়ে বলে, আমাকে আর 5টা মিনিট সময় দেবেন সিথি। সিথি থেমে যায়, ফিরে যায় অর্কের দিকে পুরনো দৃষ্টিতে। এই যে সিথির সাথে কমপক্ষে প্রায় 3টা ঘন্টা কাটালো অর্ক, সে সময় তো জিজ্ঞেস করলো না। এখন ঘটা করে আর্জি জানানোর কি আছে? সিথি এতদিনে বুঝতে পেরেছে অর্ক ভীষণ জেদিল। সিথি না বলে ও সে শুনবে না এসব ভেবে গোপনে একটা শ্বাস নিয়ে ছেড়ে সিথি, বলুন। আমার সঙ্গ কি আপনার খারাপ লেগেছে সিথি? আমি আপনাকে কোনো বাজে ইঙ্গিত দিয়েছি, বা আমার দৃষ্টি কি আপনার খারাপ মনে হয়েছে? না। সিথি সোজাসুজি জবাব দেয়। অর্ক অস্থির হয়ে শোধায়, তাহলে আমাকে গ্রহণ করতে আপনার এত অনীহা কেন? তার কারণ আমি আপনাকে আগেও বলেছি, আপনি আমার টাইপের না। অর্ক দীর্ঘশ্বাস ফেলে। এই মেয়েকে সে কিছুতেই বোঝাতে পারছে না। ব্যর্থ কণ্ঠে বলে, তাহলে কি আপনি চাচ্ছেন আমি ডাক্তারি ছেড়ে দেই? আমার বাবার তো ব্যবসা আছে, সেখানে জয়েন করলে কি আপনি আমাকে গ্রহণ করবেন? অবাকতার স্বরে সিথি শুধায়, আপনি আমার জন্য আপনার জব ছেড়ে দিতে চাইছেন? আপনি তো সেটাই চাচ্ছেন। খানিকটা ওষ্ঠ বাগিয়ে কথাটা বলে উঠত সিথি ভ্রু কুঁচকে জবাব দেয়, আমি কখন চাইলাম? আমি তো জাস্ট আপনাকে বিয়ে করতে চাইছি না। এর একমাত্র কারণই তো আমি ডাক্তার। ডাক্তার না হলে আপনি আমাকে মেনে নিবেন? বলেন, আমাকে মেনে নিবেন? সিথি চুপ করে যায়। সে চায় না কেউ তার জন্য নিজের কষ্ট বিসর্জন দিক। তার মধ্যে কি আছে এমন? অর্কের মতো বুঝদার একটা মানুষ এমন অবুঝের মতো করছে কেন? কি হলো, জবাব দিন সিথি। আমি জানি না, তবে এমন করবেন না। নিজের মতো কাউকে খুঁজুন আর সুখে থাকুন। শুধু শুধু আমাদের দুজনের টাইম ওয়েস্ট হচ্ছে, আর আমার পিছন পিছন আসবেন না। ভালো থাকবেন। সিথি চলে যায়। অর্ক হেরে যাওয়া দৃষ্টি নিয়ে সিথিকে পেছন থেকে দেখতে থাকে। সর্বশেষে দীর্ঘশ্বাস ফেলে নিজেই বলে ওঠে, যেখানে নিজের সুখ আপনার মধ্যে দেখতে পেয়েছি, সেখানে আপনাকে ছাড়া আমি সুখী হব কি করে সিথি? আমার ভালো থাকাটা যে আপনার উপর নির্ভরশীল হয়ে গেছে। নিজের শখের পেশা ছাড়তে রাজি, তবু আপনাকে না। অর্কের বাসায় ফিরতে কিছুটা দেরি হয়। সন্ধ্যা হয়ে গিয়েছে ততক্ষণে। অর্ক ড্রয়িং রুমে বাবা মায়ের উপস্থিতি লক্ষ্য করে। ক্লান্ত ভঙ্গিতে মায়ের পাশে গিয়ে সোফায় বসে পড়ে। গা এলিয়ে দেয়, মাথা রাখে মায়ের কাঁধে। মাশরুফা বেগম আর জয়নাব জাওয়াদ সাহেব দুজনেই অবাক হন। ছেলে তো রাত 9টার আগে কর্মস্থল থেকে ফেরার মানুষরা। মাশরুফা বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে দেয় সযত্নে। জিজ্ঞেস করেন, আজ এত তাড়াতাড়ি ফিরলি যে, খারাপ লাগছে নাকি? অর্ক চোখ বন্ধ রেখে মায়ের যত্ন অনুভব করে। সিঁড়ির সাথে এত কথা বলে তার মাথা ধরে গিয়েছে। এত কথা বলার মানুষ সে নয়, তবে লাভের লাভ তার কিছুই হয়নি। না, আজকে দুপুরে হসপিটাল থেকে ছুটি নিয়েছি। মাশরুফা বেগম চমকে উঠে সুধান, তবে এতটা সময় কোথায় ছিলি?
স্মৃতির সাথে দেখা করতে গিয়েছিলাম মা। মেয়েটার পরিবার স্পষ্ট বলে দিয়েছে মেয়ে এই বিয়েতে রাজি না। তবুও তুই কেন দেখা করতে গিয়েছিলি? ও থেকে ভালো মেয়ে লাইন দিয়ে বসে আছে তোর জন্য। অর্ক মায়ের কাঁধ থেকে মাথা তুলে তাকায়, চোখ মুখ মরিন করে বলে, তুমি আমাকে হাল ছেড়ে দিতে বলছো? নিজের ছেলেকে হেরে যেতে বলছো? তা আর বললাম কই, মেয়েটার হয়তো তোকে ভালো লাগেনি। আমার মধ্যে কিসের কমতি আছে? আমি কি পারফেক্ট নই সিদ্ধির জন্য? মাশরুফা বেগমের মুখে আধার ঘনিয়ে আসে। ছেলে তার সব দিক থেকে পারফেক্ট, সৌন্দর্য, কেরিয়ার সব আছে তার। তবুও যে সিথি নামক মেয়েটা কেন তার ছেলেকে রিজেক্ট করলো সে ভেবেই পেল না। না, আমার ছেলে একদম পারফেক্ট, মেয়েদের ফার্স্ট চয়েস হবে ডেফিনেটলি। তবে সিদ্ধি কেন এমন করছে? মাশরুফা বেগম একটা হতাশার শ্বাস ছেড়ে বলেন, দেখ অর্ক, সবার যে তোর সবাইকে পছন্দ হবে এইটা তো আমি নিশ্চিত হয়ে বলতে পারবো না। সিদ্ধির হয়তো তোর মধ্যকার কিছু পছন্দ হয়নি। হ্যাঁ, আমার জব তার পছন্দ না। মাশরুফা বেগম এমনিতেই অবাক হয়ে আছেন, কারণ যে ছেলে একটা কথা বলে না সেই ছেলে এখন এসে বাচ্চাদের মতো প্রশ্ন করছে আর বেশি কথা বলছে। আর তার চেয়ে বেশি অবাক হলেন সিথির মনোভাব শুনে। ডাক্তারকে পছন্দ করে না, তার উপর অর্কের পজিশন তো কত ভালো। তুই কি তবে জব ছাড়বি এর জন্য? অর্ক এবার সোফা ছেড়ে দাঁড়িয়ে পড়ে দৃঢ় কণ্ঠে। আমি হসপিটাল ছেড়ে দেব। এরপর সে তার বাবার দিকে তাকায়। জায়েদ সাহেব ছেলের দিকে তাকিয়ে চোখ বড় বড় হয়ে আছে তার। এই ছেলেকে সে বিজনেস অ্যান্ড স্টাডিজে পড়াতে চেয়েছিলেন, তবে ছেলে জেদ করে ডাক্তারি পড়ে। জায়েদ সাহেবের অবাকতা আরও উচ্চ হলো যখন অর্ক বলল, আব্বু, আমি তোমার বিজনেসে জয়েন করব 2 দিনের মধ্যে। আর এরপর তুমি সিদ্ধিদের বাসায় আবার সম্বন্ধ পাঠাবে, পাত্র বিজনেসম্যান হিসেবে। অর্ক জায়েদ সাহেবের মুখ থেকে কোনো সিদ্ধান্ত শোনার অপেক্ষায় থাকে না। জুতোর ঠকঠক ধ্বনি তুলে চলে গেল নিজের রুমের দিকে। ফেলে গেল দুজনের হতবাক মুখশ্রী। জায়েদ সাহেব ভাবলেন যে ছেলেকে তিনি নিজের বিজনেসের দোহাই দিয়ে এই ডাক্তারি পড়ে আটকাতে পারলেন না, সেই ছেলে একটা মেয়ের জন্য নিজের শখের পেশা ছেড়ে দিচ্ছে। ভালোবাসা বুঝি এমনই হয়? হ্যাঁ, হয়তো। মাশরুফা বেগমও তো নিজের ঘর ছেড়ে এক কাপড়ে বেরিয়ে এসেছিলেন তার মতো বেকার মানুষের হাত ধরে। ধনির ঘরের আলালি তার জন্য কতই না কষ্ট সহ্য করেছে। এটা তো ভালোবাসার কারণেই। জায়েদ সাহেবের চাকরি জিনিসটা কেন যেন পছন্দ হয় না, মনে হয় তার উপর কেউ কর্তৃত্ব ফলাচ্ছে। সে অধীন স্বাধীন মানুষ, সে যা মনে চায় করবে, তার উপর কারোর হুকুম থাকবে না। এর জন্য সে একজন বিজনেসম্যান। ছেলে দুটোকে তো তাই বানাতে চেয়েছিলেন, যেন ছেলেদের স্বাধীনতা কেউ হস্তক্ষেপ করতে না পারে। ছোট ছেলেকে নিজের কথা শোনাতে পারলেও বড় ছেলেকে পারেননি। তবে অর্কের নিজের পেশার প্রতি ডেডিকেশন দেখে তিনি নিজেও মুখ ফিরিয়ে রাখতে পারেননি। ছেলে যেটাই খুশি থাকে সেটাই না হয় করুক। মাশরুফা বেগম স্বামীর দিকে তাকালেন, বললেন, কি হলো বলো তো ছেলেটার? ওর ডাক্তার হওয়ার পেছনে এত তপস্যা কি আমরা দেখিনি? এক লহমায় এখন ডাক্তারি ছেড়ে দিতে চাইছে। তুমিও তো নিজের বাবার মায়ের পছন্দ করা ডাক্তারের ছেলেকে রিজেক্ট করে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিলে। আমার তো কিছুই ছিল না তখন। এরপর নিজের শখের চাকরিটাও তো ছেড়ে দিলে ছেলেদের জন্য। তাদের সময় দিতে পারছিলে না, এর জন্য ছেলেদের ভালোবাসা বলেই তো তো এখন তোমার বড় ছেলেকে বাধায় কি করে দেই? মাশরুফা বেগম কিছুই বলতে পারেন না। তিনিও তো এসব করেছেন, হ্যাঁ, ভালোবাসার জন্যই করেছেন। শুধু বলেন, যা খুশি করুক, ওর খুশিতেই আমরা খুশি, আমার কোনো বারণ নেই। নিজের জীবনের এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার পূর্বে অর্ক অনেকটা সময় নিয়ে আবারও ভাবে। সিদ্ধান্ত তো সে নিবে, তবে তার পূর্বে তার মাথায় আসে আরেকটা মানুষের নাম, সিমরান মিমি, সিথির বড় বোন, যার কাছ থেকে সিথির ভালো লাগা মন্দ লাগার সব বিষয় সে নোট করে নিয়েছিল। তবে সে চেয়েছিল সিথির প্রবলেম সিথি নিজে বলুক, তাকে আসল কারণটা বলুক রিজেক্ট করার। সিথি হয়তো এটা পার্সোনাল ব্যাপার, অন্য কারোর হয়তো জানার কথা না। তবে মিমি সিথির বড় বোন, বোনের সাথে তো সব শেয়ার করাই যায়। তাই ভেবে চিনতে মিমির সাথে দেখা করার সিদ্ধান্ত নিয়েছে সে। একটু অনুরোধ করে বলেছে মিমিকে আসার জন্য। মিমিও আর না করেনি। ছেলেটা চোখে তো নিজের বোনের জন্য ভালোবাসা দেখেছে। আর বোন যে অর্ককে গ্রহণ করছেন এর পেছনে তো সে নিজেই অতপ্রতভাবে জড়িত। নিজের বাচ্চাটাকে কিন্ডার গার্ডেনে ছেড়ে তাই এসেছে অর্কের সাথে দেখা করার জন্য। অর্ক আর মিমি বসে আছে মুখোমুখি। অর্ক একটু দ্রুতই বলে, আমি আপনার বেশিক্ষণ সময় নেব না আপু। আপনি দয়া করে শুধু বলুন, শীতের কোনো অতীত আছে?
যা আমার জবের সাথে রিলেটেড। আমি একজন ডক্টর হিসেবে বুঝতে পারছি সে কিছু নিয়ে সিরিয়াস। ব্যাপারটা এমন যে জীবন দিয়ে দেবে, তবু এই কাজ করবে না। মিমি একটা শ্বাস ফেলে বলে, বিষয়টা আমার কারণেই অর্ক। অতীত আমি ঘাটতে চাই না, তবে তোমার চোখে সিথিকে পাওয়ার আকুলতা দেখতে পেয়েছি। ঘটনাটা বেশ কয়েক বছর আগের। তখন আমি সবে ভার্সিটিতে ভর্তি হয়েছি। সদ্য হওয়া যুবতী, মন আমার উড়ো উড়ো। আমাদের ভার্সিটির পাশেই ছিল একটা মেডিকেল কলেজ। ওই কলেজেই পড়তো অনেক নামের একটা ছেলে। প্রায় সময়ই যাওয়া আসার পথে দেখা হতো। প্রথম প্রথম তো চিনতাম না, কিন্তু প্রতিদিন দেখা হয়, কৌতূহল জাগে। অদ্ভুত ব্যাপার, প্রতিদিন দেখা হয়, ব্যাপারটা নিশ্চয়ই কাকতালীয় নয়। কিছুদিন পর বন্ধু বান্ধব মারফত জানতে পারলাম সে আমাকে পছন্দ করে। একদিন হঠাৎ সত্যি প্রপোজ করে বসে। বান্ধবীদের উৎসাহ পেয়ে আমিও রাজি হয়ে যাই। আমি শুরুতে তাকে পছন্দ করতাম না, যোগের বশেই রিলেশনে যাই। তবে একটা সময় তাকে ভালোবেসে ফেলি। ছুটিয়ে প্রেম করি দুজনে। 4 বছর তো হবেই। তখন ভার্সিটিতে পড়াশোনা আমার প্রায় শেষের দিকে। সেও ডক্টর হিসেবে একটা প্রাইভেট হসপিটালে জয়েন করেছে। এর কয়েকদিন পর থেকে ওর অদ্ভুত আচার আচরণ আমি লক্ষ্য করছিলাম। কেমন যেন আমাকে গুরুত্ব দিচ্ছে না, আমাকে ছোট করে কথা বলছে। তখন আমার ফ্যামিলি থেকে ও আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল। আমার প্রেম করার বিষয়টা সিথি জানতো। সেও ততদিনে কলেজে উঠে গিয়েছিল। আমার আচার আচরণে ও হয়তো বুঝতে পেরেছিল, তাই আমিও আর নিজেকে লুকিয়ে রাখিনি। একদিন হঠাৎ করেই অনেক আমার সাথে ব্রেকআপ করে। আমি বাক শক্তি হারিয়ে ফেলি যেন। কিছুই বুঝে উঠতে পারছিলাম না কি হলো, কেন এমন করছে ও। আমার ফোন নাম্বারটাও ব্লক করে দেয় অনেক। এই এক ব্রেকআপ শব্দ বলেই ও আমাকে ব্লক দিয়েছিল। আমি তখন একটা ঘুরে পড়ে গিয়েছিলাম। শেষে আমার এক ফ্রেন্ডকে দিয়েই রিকোয়েস্ট করাই ওকে একটা বার ওর সাথে দেখা করার জন্য। আর আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল সেদিন সিথিকে আমার সাথে নিয়ে যাওয়া। অনেক যাচ্ছে তাই বলে আমাকে অপমান করে। আমিও যোগ্য নয়। আমার মতো একটা ভার্সিটিতে পড়ুয়া মেয়ের কি যোগ্যতা আছে ওর মতো একজন ডক্টরকে বিয়ে করার? আমার নাকি ওকে ভালোবাসার যোগ্যতাও নেই। আমি ওর এসব কথা শুনে নিজেকে আটকে রাখতে পারিনি। কেঁদেছিলাম প্রচুর। এক প্রকার ভিক্ষে চেয়েছিলাম ওর কাছে। ভালোবাসতাম তো, পা পর্যন্ত ধরে অনুনয় করেছিলাম, কিন্তু অনেকের মন গলেনি। সে নিজের যোগ্যতার সমপরিমাণ একজনকে বিয়ে করবে বলে আমাকে ছেড়ে চলে গিয়েছিল। সিথি আমাকে কান্না করতে দেখে নিজেও অনেক কেঁদেছিল। অনেককে ও অনেকবার রিকোয়েস্ট করেছিল, তবে পাষাণটার মন গলেনি। আসলে সে তো আমাকে ভালোই বাসেনি। এর কিছুদিন পর আমার বিয়ে ঠিক হয়ে যায়। আমি আমার মনকে বুঝিয়ে নিয়েছি ততদিনে। একটা প্রতারকের জন্য কোনো ফিলিংস রাখার কোনো মানেই হয় না। এতটা বিষিয়ে গিয়েছিল অনেকের প্রতি আমার হৃদয়। এরপর বিয়ের জন্য আমার বাসায় আত্মীয় স্বজন আসা শুরু করে। সিথিও খুশি ছিল আমি মুভ অন করেছি এটা দেখে, কিন্তু ও যে ভিতরে ভিতরে ওদিনের ঘটনা নিয়ে প্যানিক ছিল এটা আমি বুঝিনি। ওই দিন মনে হয় আমার গায়ে হলুদ ছিল। আমাদের এক ফুফাতো ভাই রায়হান, সে তখন মেডিকেলের স্টুডেন্ট ছিল। সে হয়তো সিথিকে পছন্দ করত। সেদিনও সিথিকে প্রপোজ করেছিল। সিথি ওই দিন ওর প্রপোজ পেয়ে অস্বাভাবিক আচরণ করছিল। ঘামছিল প্রচুর, প্রচুর হাইপার হয়ে গিয়েছিল। একটা পর্যায়ে সেন্সলেস হয়ে যায়। রায়হান বুঝতে পেরেছিল সিথির প্যানিক অ্যাটাক হয়েছে, আবার ভয়ও পাচ্ছিল। ও সিথিকে প্রপোজ করেছে। ব্যাপারটা বিয়ে বাড়িতে যদি ছড়াছড়ি হয়ে যায়। ও সবার অলক্ষ্যে সিথিকে রুমে রেখে আসে। এরপর আমাকে ডাকে একটা ইম্পর্ট্যান্ট কথা বলার অজুহাতে। এরপর সব ঘটনা জানাই। আমি এক প্রকার হন্তদন্ত হয়ে যাই সিথির কাছে। গিয়ে দেখি আমার বোনটা আমারই রুমে, তাও অজ্ঞান অবস্থায়। বাসার লোকেরাও আমাকে ওভাবে আসতে দেখে ততক্ষণে আমার পিছু নিয়ে চলে আসে রুমে। সিথির অমন অবস্থা দেখে সকলেই চিন্তিত হয়। আমি আর রায়হান সবাইকে এটা বলি যে সিথি ক্লান্ত, সকাল থেকে অনেক দৌড়ঝাঁপ করেছে, তাই দুর্বলতা থেকে অসুস্থ হয়ে গিয়েছে। এরপর সিথির জ্ঞান ফেরানো হয়। সবাই যার যার কাজে চলে যায়। আমি আর রায়হান ছিলাম তখন রুমে। রুম ফাঁকা হওয়ায় সিথির নজর রায়হানের দিকে পড়তেই ও আবারও অস্বাভাবিক আচরণ করে। বারবার বলতে থাকে প্রতারক, ও একটা প্রতারক। আমি কোনো প্রতারকের পাল্লায় পড়তে চাই না। সিথির এমন করা দেখে রায়হান চলে যায়।
আমি সিথিকে শান্ত করে ঘুম পাড়িয়ে দিই। সেদিন রাতে সবাই ঘুমানোর পর রায়হান আবার আমার রুমে আসে। এসে সিথির কথাগুলোর মানে জানতে চাই। আমি এক প্রকার বাধ্য হয়ে সব ঘটনা খুলে বলি। এরপর রায়হান আর এক মুহূর্তের জন্য সিথির সামনে পড়েনি। পুরো বিয়েটায় সময় সে নিজেকে আড়ালে রেখেছিল সিথির থেকে। তবে বিয়ে করে শ্বশুরবাড়ি যাওয়ার পর আমি শান্তি পাচ্ছিলাম না। 1.5 বছর কেটে যায় এভাবে। সিথি ততদিনে মনের মধ্যে কী চলছিল তার অনেকটাই আমার অজানা। ও নিজের বিজনেস স্টার্ট করে। আমি জিজ্ঞেস করলে ও একটাই উত্তর দিয়েছিল, আমি নিজেকে যোগ্য বানাতে চাই, কারোর কাছে যেন আমাকে পায়ে পড়তে না হয়। আমি প্রতারিত হতে চাই না আপু। আমার স্বামী আরুষের সাথে সব শেয়ার করি। ও আমার অতীত জানতো, সব কিছু শুরুতেই জানিয়েছিলাম তাকে। তবে সিথির ঘটনাগুলো বলা হয়নি। সিথির কথাগুলো শুনে আমাকে বলে ওকে একটা ভালো ডক্টর দেখানোর কথা। এরপর আমি নিজের অপরাধ বোধ দূর করার জন্য সিথিকে একটা বছর কাউন্সিলিং করাই। সিথিও আগের তুলনায় ঠিক হয়, মুখ আর গম্ভীর করে রাখে না, আবেগগুলো প্রকাশ করতে পারে। 1.5 বছর ও কেমন যেন হয়ে গিয়েছিল। তবে এখনও ডক্টরের প্রতি কেমন আর অবিশ্বাস কাজ করে, মেনে নিতে পারে না। তবে আগের মতো হাইপার আচরণও করে না। ও যখন তোমাকে রিজেক্ট করলো তখন আমি শিওর হয়েছি ও যে ডক্টরদের একেবারে ঘৃণা করে তা না, তবে ঠিকঠাক বিশ্বাস করতে পারে না। তার উপর তুমি ওর কাছে ভালোবাসার দাবি নিয়ে দাঁড়িয়েছ। আমি জানি না এসব শোনার পর তোমার সিদ্ধান্ত কি হবে, তবে সিথির বিশ্বাস অর্জনের চেষ্টা করো। কিন্তু তোমার প্রফেশনটাই সবচেয়ে বড় সমস্যা করছে। মিমি দাড়ি টানলো এবারে। অর্ক সবটা মন দিয়ে শুনছিল, তবে এখন তার কি বলা উচিত বুঝতে পারছিল না। প্রেমিক পুরুষ হিসেবে সে সিথিকে ছাড়তে চায় না, আবার ডাক্তার হিসেবে একজন পেশেন্টের সবসময় সুস্থ পরিবেশ দরকার। তার সাথে থাকলে কি সিথি সেটা পাবে? উপরন্তু ভয়ে যদি বারবার পেনিক হয় তবে স্বাস্থ্যের অবনতি ঘটবে। মিমি অর্কের মনোভাব বোঝে না, পুনরায় বলে, আমার এই অতীতের ব্যাপারে বাবা মা কিছুই জানে না। রায়হান, সিথি, আরুষ আর আজকে শুধু তুমি জানতে পারলে। আমার কি মনে হয় তুমি বরং সিথিকে ভুলেই যাও, ওর পছন্দ মতো কাউকে বিয়ে করে খুশি থাকো। অর্ক এবারে অসহায় চোখে তাকায় মিমির দিকে। তাকে সাপোর্ট করার মতো দেখছি কেউ নেই। সবাই এই কথাই শুধু বলে সিথি থেকে দূরে যাওয়ার, কিন্তু সে তো এটা পারবে না। আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আপু। কি সিথিকে ছেড়ে দিবে নাকি জব? বেকার হয়ে গেলে কিন্তু আবার আপু মেয়ে দিবে না। লাস্টের কথাটা মিমি একটু হেসেই বলে। অর্কও তার বিনিময়ে হালকা হেসে বলে, আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আপু। কোনোটাই ছাড়বো না, আবার বেকারও হব না। তবে কিছুদিনের জন্য হসপিটাল থেকে ব্রেক নিব, বাবার বিজনেসে জয়েন করব। আশা করি বিজনেসম্যান পাত্রকে নিয়ে আপনার বোনের কোনো অসুবিধা হবে না। না, তবে প্রতারণা করো না যেন আবার। জীবন থাকতেও না, আপনার বোনকে মানিয়ে তবে আবার হসপিটালে জয়েন করব, আই প্রমিস। অর্ক তার জীবনের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আচ্ছা, ভালোবাসার জন্য মানুষ কি না করে। এই যে সে এখন ডাক্তারগিরি ছেড়ে বাবার ব্যবসায় নেমেছে, সে যদি মন প্রাণ দিয়ে ভালোবেসে সিথিকে সব উজাড় করে দিতে পারে তাহলে সিথিও নিশ্চয়ই পারবে। হ্যাঁ, তাকে একটু ছলনার আশ্রয় নিতে হয়েছে এতে, তবে সে সিথিকে তা আর ডিস্টার্ব করেনি, সিথির পেছনে যায়নি। সিথির হয়তো মন খারাপ হয়নি এতে, কারণ সিথি তো তাকে ভালোই বাসে না। ভালোবাসার মধ্যে যদি পেশা দেওয়াল হয়ে দাঁড়ায় তাহলে কোনো একটাকে বেছে নেওয়া চারটেখানি কথা না, দুটোর গুরুত্বই একজন ব্যক্তি মানুষের কাছে ঊর্ধ্বে। সিথি হয়তো একদিন অর্কের ভালোবাসায় মুছে তার পেশাটায় ফিরে যেতে নিজ থেকে বলবে, এই বিষয়ে আশাবাদী অর্ক। তবে একটা অদ্ভুত ব্যাপার, সিথি আর অর্কের বিয়ে একদম পাকাপোক্ত। সিথি আপত্তি করেনি, করবে কি করে? সে তো নিজের বোনের মুখে শুধু এটুকুই শুনেছে, পাত্র ব্যবসায়ী। এর বাইরে সে নাম জানারও প্রয়োজন মনে করেনি ছেলে। মিমি বলতে চেয়েছিল, সেই বাধা দিয়েছে। মিমি কিছু একটা আন্দাজ করেছে অবশ্য সিথির এমন কাজে। সিথি হয়তো চাইছে না অর্ক নামক ডাক্তার পুরুষরা তার সামনে আবার ভালোবাসার দাবি নিয়ে আসুক। বিয়েটা হলে হয়তো অর্ক আর কিছুই করতে পারবে না, তবে সিথি জানেই না অর্ক নামক পুরুষটার হারার নয়, ভালোবাসার দাবি থেকে সে এক চুরো নড়বে না। বিয়ে ঠিক হয়ে আজ গায়ে হলুদ পর্যন্ত হয়ে গিয়েছে সিথির। এই তো সেদিন সোমবার বিয়ে ঠিক হলো, আর আজ বৃহস্পতিবার গায়ে হলুদ হয়ে গেল। গায়ে হলুদে পুরো ভূত হয়ে নিজের রুমে ফিরে এলো সিথি। ইস, কি করুণ অবস্থা করেছে ওর। এখনই এই ভূত থেকে একটু মানুষ হলে বাঁচে সে।
এত হলুদ লাগিয়েছে, কাউকে কিছু বলারও নেই। চারিদিকে আত্মীয় স্বজনে ভর্তি হয়ে গিয়েছে। সিরাজুল সাহেবের এই শুধু ছোট মেয়েরই বিয়ে বাকি। এটা হলে তো আর বাসায় তেমন কোনো অনুষ্ঠানই থাকবে না। এমন আত্মীয় স্বজনদের ঢলও হয়তো আর হবে না। বিরক্তির সহিত কাপড় চোপড় নিয়ে ঢুকলো ওয়াশরুমে সিথি। বেশ খানিকটা সময় নিয়ে গোসল সেরে মাথায় টাওয়াল জড়িয়ে বেরিয়ে এলো। বেরিয়ে একপাশে মিমি তখন বসে ফোনের অপেক্ষায় করছিল। সিথি বেরিয়ে বোনকে দেখতে পেয়ে বলে, আপু তুই এখানে? কথা ছিল। দাঁড়া, আমি বেলগুনতে কাপড়গুলো মেলে দিয়ে আসি। সিথি যথাসম্ভব দ্রুত কাজ সেরে চলে আসে। মিমি সিথিকে ডেকে নিয়ে আদর করে বাসায় বসায় নিজের পাশে। আয় বস আমার পাশে, তোকে এখন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। সিথি বাধ্য মেয়ের মতো গিয়ে বসে। সিথি, তুই রাজি তো বোনের বিয়েতে? ছেলেটার ছবিও দেখলি না, পরে যদি আফসোস হয় তখন? তুইও তো আব্বু আম্মুর পছন্দে বিয়ে করলি আপু, ঠকেছিস কি? মিমি দুই পাশে মাথা নাড়ে। বাবা মা তার জন্য সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আরশকে পেয়ে যে সে ভাগ্যবতী। ঠকে যাওয়া একটা মেয়ের কপালে আল্লাহ এমনও সুখ দেয় বুঝি। মানুষটা এত বুঝদার বলার বাইরে। মিমি তবুও কিছু বলতে চায়, কিন্তু তুই? সিথি থামিয়ে দিয়ে নিচে থেকে বলে, আমার ভরসা আছে আব্বু আম্মুর উপর, পাত্র ব্যবসায়ী, এতেই আমার চলবে। মিমি যা আন্দাজ করেছিল তাই সঠিক। পাত্রের কর্মক্ষেত্র দেখেই বোন বিয়েতে রাজি হয়েছে। মিমি ভয় পায় না জানি বিয়ের পর আবার না রিয়াক্ট করে বসে। ছেলেটার ছবিটা একবার দেখবি না? নামও তো শুনলি না। সেটি কিছু ভাবে। এখন নাম জেনে কি বা হবে, কার কেনা হয় একেবারেই শুনবে। আর একটা দিনেরই তো ব্যাপার, এই কয়েকদিন যখন শুনিনি আর একটা দিন পরেই না হয় শুনি। তুই আমাকে শুধু এটা শিওর কর যে আমি বিজনেস নিয়ে তাদের কোনো প্রবলেম নেই তো। মিমি হাসি একটু বলে, তোর শ্বশুর তো নিজেই ব্যবসায়ী, তোকে কি বারণ করবে? সিথি একটু শুধরে দিয়ে বলে, হবু জামাইটাও তো ব্যবসায়ী। এই কথায় মিমি শুকনো ঢোক গিলে বলে, হ্যাঁ তাই তো। ইস, আমার ছোট্ট বোনটারও তো বিয়ে হয়ে যাচ্ছে। সিথি একটু বিরক্ত হয়। বোনের এখন কথার টোন যে জায়গায় এসেছে, এতে তার পচানি শুরু হয়েছে সবে। একে বাড়তে দেওয়া চলবে না। বাদ দে আপু, বিয়ের জন্য আমার কত লস হলো বলতো। একটা সপ্তাহে বিয়ের জন্য নিজের পেজের অর্ডার নেওয়া অফ রাখতে হলো। সাদামাটাভাবে বিয়ে করা যেত না? কবুল বললাম, আমার হয়ে গেল। মিমি যেন আর একটু লাই পেল। ও রে রে, বিয়ের কত তারা? সিথি মিমিকে সহসাই থামিয়ে দিল। কথার মধ্যে বল প্রয়োগ করে বলল, একদম মজা করবি না, ব্যবসায়ী হলে বুঝতি। আজ ব্যবসায়ী নয় বলে এমনটা করতে পারলি? এক সপ্তাহে তেমন কিছুই হবে না। মিমি একটু আফসোসের স্বরে বলে। সিথিও আর কথা বাড়ায় না। মিমি আরো কিছুক্ষণ এটা ওটা নিয়ে সিথিকে বলে বিদায় দেয়। চুলগুলো ভালো করে মুছে নিয়ে সিথিও বালিশে মুখ গুজে চোখ বন্ধ করে। তবে একটা ঘটনা কয়েকদিন ধরে তার সাথে ঘটছে। চোখ বন্ধ করে অর্কর সেই অসহায় মুখটা ভেসে উঠছে। মানুষটা তার সামনে নাকি ভালোবাসার দাবি নিয়ে এসেছিল। কই, সেদিনের পর আর তো খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করেনি। সব মোহ। বিয়ের আগে যত ভালোবাসা সবই মোহ। হালাল সম্পর্ক ছাড়া ভালোবাসার আসল মানেটাই শুরু হয় না। সিথির মন মস্তিষ্কে শুধু এই চিন্তা ভাবনাগুলোই ঘুরলো আর বিড়বিড় করে আওড়ালো। বিদায় ডাক্তার সাহেব, আর কোনোদিনও কোনোরূপ দাবি রাখতে পারবেন না, সে ব্যবস্থা করে ফেললাম। আপনার মোহ নামের ফিলিংসের জন্য একটু মায়া আসেনি আমার। আমি শুধু আমার হালাল পুরুষের অপেক্ষায়। বিয়ের আয়োজনটা সিথিদের বাসার ড্রয়িং রুমেই করা হলো। আর খাওয়া দাওয়ার আয়োজন ছাদে। সিথিদের বাসার সামনে জায়গা নেই তেমন একটা। চারিদিকে সকলের চিল্লা পাল্লা লেগেই আছে। ছোট জায়গায় যেন একজন আরেকজনের গায়ে গিয়ে ঠেকছে। তবে সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো বর মাস্ক পরে সানগ্লাস পরে এসেছে। একটা কথাও বলছে না কারোর সাথে। বরের হয়ে সব কথা বরের ছোট ভাই তুর্ণকেই বলতে হচ্ছে। সবাই ইতিমধ্যে জিজ্ঞেস করে পাগল করে ফেলেছে, বর এই বেশে কেন? তুনু ভেতরে ভেতরে রাগান্বিত হলেও জবাব দিচ্ছে, এটা তাদের বাসার নিয়ম। কবুল বলার আগ পর্যন্ত বর কথা বলবে না। আর বউয়ের সাথে তো বাসার ঘরে ঢোকার আগ পর্যন্ত মুখ দর্শন আর কথা কোনোটাই বলতে পারবে না। তাই বর নিজেকে কভার করে এসেছে। একটু পর পরই কেউ না কেউ এসে এই একই প্রশ্ন করছে। তুনু বেশ বিরক্ত হলো এতে। একটা পর্যায়ে যখন প্রায় সবার মাঝে এই কথাটা ছড়িয়ে পড়লো, তখন তুনু একটু রেহাই পেল।
স্বস্তিতে ভাইয়ের পাশে আরাম করে বসতো। এরপর একটু রাগ নিয়ে বলল, তোমার জন্য এই ঝামেলা পোহাতে হচ্ছে ভাইয়া। আমার ব্যবস্থা দ্রুত না করলে তোমার খবর আছে কিন্তু। মিথ্যা বলে যেমন সবাইকে ম্যানেজ দিতে পেরেছি, তোমাকে ফাঁসি দিতেও পারবো। অর্ক ফিসফিস করে বলল, বড় ভাইকে ফাঁসাতে চাস? লজ্জা হলো না বলতে? আর বলছি, তোর ব্যাপারে আব্বু আম্মুকে রাজি করানোর দায়িত্ব আমার। সব হয়ে যাবে। ইউ নো, আই কিপ মাই প্রমিস। তুনো ফিসফিস করে জবাব দেয়। মনে থাকে যেন। বরযাত্রীর খাওয়া দাওয়া শেষ হতেই বিয়ে পড়ানোর তাড়া শুরু হলো। কনে বেশি সাজানো সিথিকে নিয়ে বসানো হলো অর্কের মুখোমুখি একটি সোফায়। সামনে সিথির ছোট বড় কয়েকজন কাজিন মিলে রজনীগন্ধা ফুলের তৈরি একটা পর্দা ধরল। অর্ক সেই ফুলের পর্দার ফাঁক ফুকুর দিয়ে সিথিকে দেখল। লাল শাড়ি পরনে, মাথায় দোপাট্টা টানানো, সিম্পল মেকআপ, মাথা নিচু করে বসে আছে সিথি। পাশ থেকে সিথির এক কাজিন টিপ্পনি কেটে বলল, দুলা ভাই তো এমনই নিজেকে ঢেকে এসছে রে স্মৃতি। আপাই আমার এই ফুলের পর্ত বানানো বৃথা গেল। তবে এত কষ্ট করে বানিয়েছি বলে ধরলাম। আগে জানলে খরচ কম হতো, আমাদের লস হলো আমাদের। বরপক্ষরা কি আর ছাড় দেওয়ার মানুষ? তাদের মধ্য থেকে অর্কের এক কাজিন বলল, বেআইন সাহেবারা এমনিতেই গেট ধরে যে টাকা উসুল করে দিয়েছেন। এই পর্দা বানাতে আর কতই বা খরচ হয়েছে। আসল ভুক্তভোগী তো আমরা। বরপক্ষে আর গণপক্ষের এমন তর্কাতর্কি চলল কিছুক্ষণ। এরপর বড়রা শান্ত করে তাদের ততক্ষণে কাজী উকিল তাদের কাগজপত্র রেডি করে ফেলেছে। এক পর্যায়ে কাজিন কবুল বলতে বলায় সিথির সম্মতি ফিরল। কোনো এক ধ্যানে ছিল সে। কাজী কি বলেছে কিছুই শোনেনি হয়তো। পাশ থেকে তার এক কাজিন ধাক্কা দিয়ে কবুল বলতে বলায় টের পেয়েছে। এতদিনের আবাসস্থল ছেড়ে চলে যাবে, এরপর তো শুধু বাবার বাড়ির অতিথি। ভাবলেই কেমন বুকটা চিরে যাচ্ছে। শেষমেশ বাবা নামক বটগাছটার ভরসার হাত নিজের কাঁধে টের পেয়ে সিথি মৃদু স্বরে বলেই ফেলল, কবুল কবুল কবুল। অর্কের শব্দটা কর্ণগোচর হতেই বুক থেকে যেন 10 মণ ওজনের পাথর নেমে গেল। অর্ক একটু চিন্তায় ছিল, একই নাম শুনলে সিথি যদি রিয়াক্ট করে। তবে মিমি তাকে আগে থেকেই নিশ্চিত করেছিল সিথি সকাল থেকে অন্য ধ্যানে আছে। কোনো কিছুতেই তার খেয়াল নেই, হয়তো বাবার বাড়ি ছেড়ে যাবে বলে মন খারাপ। আর সিথি তো একটা সামান্য ব্যাপার নিয়ে গভীর ভাবনায় ডুবে যাওয়ার আভাস আছে। তাই হয়তো নামটা শুনেও খেয়ালে নেই। এই নামের পুরুষটা বেশ অনেকটা দিন তার পেছনে পেছনে ঘুরে তাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে। অর্কের পালা আসতেই অর্ক নিজেও কবুল বলে গ্রহণ করলো সিথিকে। কি ভালো লাগছে এখন, শেষমেশ আপন করে বেরোবে এটাকে। এরপর উকিলের কাগজ স্বাক্ষর করেই তাদের বিয়েটা পরিপূর্ণ হলো। সিথির চোখটা ছিল একদম ঝাপসা জলে টইটুম্বর। কাপা কাপা হাতে বেশ এবড়ো থেবড়ো করেই স্বাক্ষর কর। ব্যাস হয়ে গেল দুজন দুজনের আজীবনের সঙ্গী। অথচ একজন এখন জানেই না তার সঙ্গীর সম্পর্কে, এমনকি তার নাম পর্যন্ত। সিথির স্বাক্ষরের সাথে সাথে দরজার আড়াল থেকে একজোড়া চোখও তার অশ্রু লুকিয়ে নিল। চিৎকার করে কাঁদার ইচ্ছা থাকলেও পারল না। সে যে সিথির সামনাসামনি হওয়ার ক্ষমতাটুকু হারিয়েছে। ঘুরে দাঁড়িয়েতেই লোকটা ছিটকে উঠল। রায়হান? হ্যাঁ, ছেলেটা রায়হান। আর তার সামনাসামনি দাঁড়িয়ে আছে মিমি। ছেলেটার এতক্ষণে নীরব কান্না দেখেছে সে। মিমি কি বলে সান্ত্বনা দেবে তা খুঁজে পেল না, শুধু বলল, তাকে এতটা চাইলে ছেড়ে দিলে কেন? তার ভয়টা ভাঙানোর চেষ্টা করতে। রায়হান হালকা হাসল। এই হাসিটা তার কষ্টের, নিজের দুর্বলতা নামক কান্নাটা সে সবার সামনে দেখাতে চায় না। বলল, চেয়েছি, তবে অনেকের মতো না। নিজের শখটা ছাড়া সাহস পাইনি। বারবার তার সামনে ভালোবাসার দাবি নিয়ে দাঁড়াতে পারিনি। তার চোখে ভয় দেখা মাত্রই নিজেকে গুটিয়ে নিয়েছি। এরপর যখন মনকে বোঝালাম তার সামনে আরও একবার দাঁড়াবো, ততদিনে অন্য একজন পাগলের মতো ছুটেছে তার পিছনে। যখন জানতে পারলাম সে নিজের শখের পেশা ছেড়ে দিতে রাজি, নিজের শখের নারীর জন্য, তখন নিজেকে খুব ছোট মনে হলো। তখন আমি সব মেডিকেলে ভর্তি হয়েছিলাম আপু। আমি তো চাইলেই 1 বছর লস দিয়ে অন্য কোনো কিছুতে ভর্তি হতে পারতাম, কিন্তু আমি পারিনি। আর অর্ক, ও তো বছরের তপস্য, নিজের খ্যাতি সব ছেড়ে দিচ্ছে এক লহমাই শুধু স্মৃতির জন্য। আমি তো তা পারিনি। তাহলে আমি কি স্মৃতিকে ডিজার্ভ করি? মিমি ভাষা হারিয়ে ফেলল যেন। রায়হান কিসের মধ্যে আছে সেটা সে বুঝতে পারছে, কিন্তু তারও তো কিছু করার নেই। রায়হান যা করেছে, কেন করেছে, আর এই কারণে সে কি ফলাফল পাবে তা সম্পর্কে সে সম্পূর্ণ অবগত।
এখানে তাকে আর সান্ত্বনা দেওয়ার কিছু নেই, তবুও বলল, আল্লাহ হয়তো স্মৃতির সাথেই তোমার জোর লেখেনি, না হলে যে কোনো উসিলায় তুমি স্মৃতিকে পেতে। তবে হয়তো এমন কাউকে রেখেছে যার উপস্থিতি স্মৃতির চেয়েও তোমার জীবনে গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, স্মৃতির সামনে যেও, ও আগের থেকে অনেকটাই ঠিক। ডক্টরদের সামনে তেমন রিয়্যাক্ট করে না এখন আর। মিমি চলে যায়। রায়হান আবার দরজা দিয়ে তাকায়। সিথি আর অর্ককে এখন পাশাপাশি বসানো হয়েছে। রায়হানের বুক ফেটে কান্না আসতে চায়, তবে সেই কান্না আবার লুকায়। তার কান্না যদি সিথির সুখকে মাটি করে দেয়, তা সে চায় না। সিথি ভালো থাকুক, সুখে থাকুক। রায়হান নিজের মনে কথা বলে, তারে শুধু আমার আমার করে চাইলাম মনে মনে, পাওয়া আর হলো না। এখন সে আমার দীর্ঘশ্বাস, শুধু মাঝপথে থেমে যাওয়া পথিক আমি। তাই তো হেরে গেলাম আমি সিথি। তোমাকে না পাওয়ার আক্ষেপ আমার আজীবন থাকুক। সারাদিনের ব্যস্ততা, বিয়ে বাড়ির হাজারটা রিচুয়াল, আত্মীয় স্বজনদের সাথে পরিচিত হতে হতেই কিভাবে এত রাত্রি হয়ে গেল বুঝে উঠতে পারে না সিথি। এখন সে অপেক্ষা করছে সেই রুমে, যে রুমটার মালিকানা আজ সে পেয়েছে। তবে রুমের অর্ধাংশের মালিককে এখন পর্যন্ত দেখেনি। এই বাসায় আসার পরেও দেখা হয়নি, আর না তো হয়েছে কথা। আচ্ছা, লোকটা আসলে কি কথা বলবে? কি বলে তাকে সম্বোধন করব? পুরনো যুগের মতো সে কি নিজের বরের ব্যাপারে না জেনেই বিয়ে করে নিল? লাইক সিরিয়াসলি? কিছুক্ষণ খাটে বসে এসবই ভাবলো সিথি। অন্তত নামটা জানা উচিত ছিল। লোকটার সামনে না আবার বিব্রতকর অবস্থায় পড়তে হয়। বেশ অনেকক্ষণ বসে থাকার পরও যখন কেউ এলো না, সিথি তখন রুম জুড়ে পায়চারি শুরু করলো। আজকে তো সারাদিনই বসেছিল, খুঁটিয়ে খুঁটিয়ে দেখা শুরু করলো আশেপাশে। রুমটা সুন্দর করে গোছানো, বেডটাও ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। বেড সাইডের টেবিলটাতে আচমকা চোখ পড়তেই উল্টো করে ঘোরানো ছবির ফ্রেম দেখতে পেল। নিকটে গিয়ে ছবির ফ্রেমটা ঘুরিয়ে দেখতেই যাবে, তখনই দরজা খোলার মৃদু আওয়াজ পেল। বাড়ানো হাতটা সহসাই থেমে গেল। পেছন থেকে ঘুরতেই নজর আটকালো লোকটার ওপরে। এখনো মাস্ক মুখে। লোকটা কি মুখ খুলবে না নাকি? অর্ক সিথির দিকে এক পলক দেখে নিয়ে উল্টো করে দরজা আটকে দিল। সিথি সেই দিকেই তাকিয়ে রইল। লোকটার শরীরের ঘটনা তো চেনা চেনা লাগছে কেন? সাদা রঙের একটা শার্ট, গায়ে জড়ানো অ্যাশ কালারের ট্রাউজার পরা। লোকটার পেছন দেখে মনে হচ্ছে কোথায় যেন দেখেছে। সিথি পাত্তা দেয় না আর এসব বিষয়কে। অর্ক ঘুরতেই মৃদু স্বরে সালাম দেয়। অর্ক গম্ভীর্যপূর্ণ কণ্ঠে উত্তর দেয়। কণ্ঠস্বরটাও চেনা লাগে সিথির কাছে। মাথায় আসে একটা নাম, তবে সে কি করে হবে? অর্ক ধীর পায়ে এগিয়ে আসে সিথির নিকটে। একদম নিকটে এসে দাঁড়ায়। সিথির সন্দেহ গাঢ় হয়। অজানা ভয় কাজ করে মনে। ভয়ে দুই হাত কষ্টাতে আরম্ভ করে। সে কি ঠিক অনুমান করছে? কিন্তু এটা কিভাবে সম্ভব? সিথি মৃদু অথচ ভয় জানানো কণ্ঠে বলে, মাস্ক খুলুন। অর্ক সিথির চোখের দিকে তাকায় একদম। সিথিও চেয়ে আছে সেই চোখ। এটা কি হচ্ছে তার সাথে? অর্ক মাস্কটা খুলতে শুরু করে। সিথি চোখ খিচে নেয়। সে যা ভাবছে তা যদি সত্যি হয়, অর্ক মাস্ক খুলে ফেলেছে এতক্ষণে। সিথি পিটপিট করে চোখ খুলতে চায়, একসময় খুলে ফেলে। তবে অর্ক নামক পুরুষটার দেখে চোখ বড় বড় হয়েছে একদম। অর্কের ঠোঁটের কোণে বাঁকা হাসি তখন বলে ওঠে, কি ম্যাডাম, নিজের করে নিলাম তো আপনাকে, এখন কি করবেন? সিথির সেই কথা কানে পৌঁছায় না। মুখের প্রকৃতি চেঞ্জ হতে শুরু করে, কেমন ছটফট করতে শুরু করে। বিড়বিড় করতে করতে কি যেন বলতে শুরু করে, আর চোখ দিয়ে নোনা জল বেয়ে পড়তে থাকে। অর্ক এত ব্যস্ত কথা বলে কথা শুনতে পায়। অর্ক এত আস্তে বলা কথা শুনতে পায়। কিন্তু সিথির শরীর যখন দূরে ওঠে, সে হেরে পড়তে নয়, তখন অর্ক এক হাতে কোমর পেঁচিয়ে ধরে সিথি। অস্থির হয়ে শুধায়, সিথি, এই সিথি, কি হলো আপনার? সিথির একদম নিকটে থাকায় অর্ক শুনতে পায় একটা কথা সিথি বারবার বলছে, প্রতারক, আমার সাথে সবাই প্রতারণা করলো। অর্ক বুঝে যায় সিথির প্যানিক অ্যাটাক হচ্ছে। কিন্তু মিমি যে বলেছিল সিথির কাউন্সিলিং করানো হয়েছে, তবে কি ওর ভয় এখনো যায়নি? অর্ক কোনো সাইকিয়াট্রিস্ট না, সে একজন সার্জেন্ট। তবে সিথিকে এখন বিশ্বাস করানো দরকার সে আর ডাক্তার নেই, রিজাইন করেছে জব থেকে। সিথি তখনও বিড়বিড় করে বলেই যাচ্ছে ইহজগতে সে হয়তো নেই। অর্ক মুহূর্তে ড্রয়ার খুলে একটা পেপার বের করে আনলো। সিথির কাছে এসে ওর শরীরটা দুই হাতে ধরে ঝাঁকি দিল সম্মতি ফেরানোর জন্য। সিথি, দেখুন আমি এখন আর ডাক্তার নই, রিজাইন দিয়েছি জব থেকে। দেখুন একবার, দেখুন। সিথি যেন একটু হুঁশে ফিরল। এক প্রকার অর্কের হাত থেকে ছিনিয়ে নিয়ে পেপারগুলো দেখতে লাগলো। আর অর্ক তো সিথিকে পরখ করছে। হ্যাঁ,
এই ব্যাপারটা মিথ্যা। সে ব্রেক নিয়েছে, তবে রিজাইন নয়। সিথি যেন তবুও বিশ্বাস হচ্ছে না। এখনো নাক টানছে আর হালকা হালকা ফোপানোর আওয়াজ পাওয়া যাচ্ছে। হাত তখনও কাঁপছে। জড়ানো কণ্ঠে বলল, আপনি ডাক্তার না এখন আর? অর্ক দ্রুত উত্তর দেয়। হ্যাঁ, ছেড়ে দিয়েছি। সিথি সময় নেয়। শান্ত করে নিজেকে যতই সে ঠিক হয়ে যাক ডাক্তারের সাথে বিয়ে ভাবতেই বুক কেঁপে ওঠে। কিন্তু কি করলো লোকটা? জব ছেড়ে দিল? সিথি মৃদু স্বরে জিজ্ঞেস করে। জবটা কেন ছেড়ে দিলেন? অর্কের সব কথা যেন আগে থেকেই সাজানো থাকে, আর সবটা যেন সিথিকে ঘিরে। আপনাকে একান্ত আমার করার জন্য। আমি কি এতটাই গুরুত্বপূর্ণ আপনার কাছে? সিথি বিস্ময়ে কথাটা জিজ্ঞেস করে। অর্ক হাসে। সে তো সামান্যই করেছে, এতে এই মেয়েটা অবাক হচ্ছে। অথচ তার হৃদয় যে জ্বালিয়ে দিয়েছে দায়ভার না নিয়েই। আপনি আমাকে কখনো ভালোবাসেননি সিথি। ভালোবেসে দেখুন, এর থেকে বড় ত্যাগ আপনি স্বেচ্ছায় করতে চাইবেন। আজ যদি আমি আপনার ভালোবাসা হতাম, তাহলে হয়তো এমনটা হতো না। ভালোবাসার মানুষের জন্য আপনি নিজেও ধ্বংসের দোরগোড়ায় দাঁড়ানোর জন্য প্রস্তুত থাকতে পারতেন। মিলিয়ে নিন আমার কথা। রাতটা এভাবেই কেটে যায়। সিথি আড়ষ্টতা নিয়ে বিছানার এক কোণে পড়ে থাকে। অর্ক পারে না সিথিকে আঁকড়ে ধরে মাথাটা তার বুকে রাখতে। এতটা এগোতে সে এখনই চায় না। মেয়েটা তার জন্য রুমে তার বেডে আছে, এটাই কম কি। এরপরে কটা দিন যায় একদম ব্যস্ততায়। সিথির বৌভাতের অনুষ্ঠান, আবার বাবার বাড়ি যাওয়া। অর্ককে নিয়ে সিথি বাসার মানুষদের বিরুদ্ধে অভিযোগ তুলতে পারে না। তারা তো তাকে জোর করেনি, বরং সে নিজেই পাত্রের ছবি দেখেনি। আর তাছাড়া অর্ক নিজেও হসপিটালে যায় না, সত্যি সে বাবার অফিসেই যায়। সিথির বিজনেস ওপেন হয়েছে, আবার অর্ক নিজেই দায়িত্ব নিয়ে সিথির সব জিনিসপত্র তাদের বাসায় ট্রান্সফার করেছে। উপরন্তু সিথির জন্য নিচতলাতে আলাদা একটা রুম বরাদ্দ করা হয়েছে, যাবতীয় জিনিসপত্র রাখার সুবিধার্থে। শ্বশুরবাড়ির মানুষগুলো যে এত ভালো হবে সিথি যেন ভাবতেই পারেনি। এই যে শ্বশুর মশাই প্রতিদিন তার ব্যবসার খোঁজ খবর নেয়। সব ভালো যাচ্ছে তোমা, কোনো সমস্যা হলে বাবাকে বলবে। কিন্তু আমার বৌমা বিজনেসম্যান, এটা তো আমার গর্ব। শাশুড়ি মাও কম যান নাকি? সে তো শুরু থেকেই বলে দিয়েছে। বৌমা, আমিও কিন্তু জব করতাম। ফ্যামিলি, বাড়ির মানুষগুলোর খেয়াল রাখার জন্যই নিজে ইচ্ছেতে ছেড়েছিলাম। যাক, এখন থেকে আমি আমার বৌমার বিজনেস পার্টনার হব। শাশুড়ি বৌমা মিলে বিজনেস আরো বড় করব। মাশরুফা বেগম সিথিকে তো ঘরের কাজে হাত লাগাতেই দেন না। পড়াশোনা করে পাশাপাশি বিজনেস, মোটামুটি ভালোই বড় বিজনেস। লাখখানেক তো ফলোয়ার্স আছে, দিনে 20-30টা অর্ডার আছে। তাছাড়া ব্যবসায় তো একজন হেল্পিং হ্যান্ড আছে, সেই সব করে। ওই রান্নার ব্যাপারটা তদারকি শুধু মাশরুফা বেগম করেন। অবশ্য এখন তার একটা কাজ যুক্ত হয়েছে, সিথির সাথে মিলে গল্প করতে করতে পার্সেল রেডি করা। সিথির দেবরটাও কিন্তু খারাপ না। অর্ক ব্যবসায় বসায় সে একটু ছাড় পেয়েছে, তবে কতদিন একটু চাপ মুক্ত থাকবে সেটা তো বলা যাচ্ছে না। তাই এই সময়টাতে একটু ফাঁকিবাজি করেই চলেছে। এই ফাঁকিবাজির পরিমাণ এমন দিকে গড়িয়েছে যে একদিন হাসতে হাসতে খাওয়ার টেবিলে সিথিকে বলেই ফেলেছে। ভাবে যেদিন আপনার ডেলিভারি বয় আসবে না, সেদিন আপনি কষ্ট করে বের হবেন না, কিন্তু আমাকে বলবেন, আমি সব ডেলিভারি করে দিব। তখন দেখবেন আপনার এই হ্যান্ডসাম দেবরকে দেখে আপনার অর্ডার পরিমাণ তত্তর করে বেড়ে চলেছে। সিথি নিজেও হালকা হাসি দিয়ে তখন বলেছিল, আচ্ছা দেবর সাহেব, এইরকম হ্যান্ডসাম দেবর পেয়ে তো আমার লাভই হলো। ঠিক বলছেন ভাবি, মানুষ জামাই বউ পেয়ে জিতে, আর আপনি আমার তো একটা দেবর পেয়ে জিতেছেন ভাবি। ব্যাস, তরুণের কথায় হাসির রোল পড়ে গেল। সবাই হাসলেও বিষণ্ণতা শুধু অর্কের মনে। সিথি সবার সাথেই মিশে গিয়েছে, শুধু তার বেলাতেই যত কম কথা। হাসি মজা তো একেবারেই না। তার ডোজে কাজ হচ্ছে না কেন? এতটা খারাপ ডাক্তার তো সে কোনো কালেই ছিল না। লাভ ডোজের পরিমাণ বাড়াতে হবে আরও। শ্বশুর বাড়িতে যে 2-3টা মাস কিভাবে কেটে গিয়েছে শিশির তা সে বুঝতেই পারল না। কাজের প্রেশার আরও একটু বেড়েছে, তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে অর্কের প্রতি ভালো লাগা, মুগ্ধতা। লোকটার সব কিছুই যেন তাকে নিয়েই, তার সব কাজের কারণটাও যেন সে নিজে। এমন মানুষকে মনের কোণে জায়গা না দিয়ে পারা যায়? এছাড়া অর্ক তার স্বামী, সে সাইডেই অর্কের থেকে দূরে যেতে পারবে না। তবে সিথির ভয় হয় হারিয়ে ফেলার ভয়। যদি অর্ক তাকে ছেড়ে দেয়, তবে অর্কের স্বভাব তো তা বলে না, বরং সিথিকে আরও ইন্সপায়ার করে। এমন দোটানা করতে করতেই সিথি কয়েকদিনই অর্কের সাথে পুরোপুরি স্বাভাবিক হয়ে গিয়েছে। মনের দূরত্ব নেই তাদের মাঝে। সারাদিন শেষে অর্ক যখন বাসায় ফিরে সিথির মুখ দেখলেই ক্লান্তি চলে যায়। ব্যবসার এই দিকে নতুন সে, সবকিছু দ্রুত বুঝতে পারার তাগিদে তার তেমন অসুবিধা হয় না ঠিকই, কিন্তু যেটাতে অভ্যস্ত নয় সেটাতে শ্রম একটু বেশিই দেওয়া লাগে। তবে অর্কের ভালো লাগে সিথি তার সাথেই আছে, তার সাথে হেসে কথা বলে। তার সাথে যদি ডাক্তার লাগানো থাকতো, তাহলে হয়তো সিথি এমন আচরণই করতো না তার সাথে।
আচরণের আর কি বিয়েই তো হতো না। আজকের দিনটা শিথির শুরু হলো অর্কের বুকের ওপর থেকে ঘুম ভেঙে। এখন এটা নিত্যদিনের ঘটনা, সম্ভব অবশ্য অর্কের জন্য হয়েছে। বউকে পাশে রেখে শোয়েটা নিতান্তই অনুচিত ঠেকছিল, তাই তো সেইবার বেহায়ার মতোই বলেছিল, এখনো নিজেকে ব্যাচেলর মনে হয় সিথি? আপনার মাথাটা এবার আমার বুকে স্থান না পেলেই নয়। আর কতদিন এভাবে চলবে? আমার বুকে মাথা রেখে হৃদয়ের কম্পন অনুভব করুন, তবেই না আপনার হৃদয়ে তোলা লাগবে। না হলে দেখা যাবে আমার জীবন যৌবন চলে যাবে, অথচ আমি বিশুদ্ধ যুবকই থেকে যাব। আপনি তো মুখ ফুটে কিছু বলবেনই না। অবিশুদ্ধ হওয়ার রাস্তা আমার নিজেকেই খুঁজতে হবে। তাই দয়া করে আপনার মাথাটা বুকে রাখলে আমি কৃতার্থ হব। শিথির লজ্জা লেগেছিল প্রচুর। নিচ থেকে গিয়ে অর্কর বুকে মাথা রাখতে পারেনি, অর্ককে নিজ উদ্যোগে টেনে নিতে হয়েছে। শিথি অবশ্য কেমন দৃষ্টিতে তাকিয়েছিল। অর্ক সেদিন খুব করে বলেছিল, ওভাবে তাকাবেন না, নিজের ধ্বংস দেখি। ভুল করে না আবার আপনার ধ্বংস করে দিন, তাহলে ব্যাপারটা ভালো হবে না কিন্তু। আর এরপর থেকে যেন আপনাকে আর জোর করে আনতে না হয়, নিজে থেকে বুকে আসবেন। আপনার স্বামী আমি, আর দূরত্ব রাখবেন না। নিজেকে সংযত রেখেছি খুব কষ্টে। শিথিও সেদিন বলেছিল, আপনাকে আমি এমন ভাবিনি। কি ভেবেছিলেন তবে? আমি এখন ডাক্তার নই, আপনার স্বামী ব্যবসায়ী। শিথির সেদিন কি হয়েছিল কে জানে, নিজ থেকেই জিজ্ঞেস করেছিল, আপনার আর হসপিটালে জব করতে মন চায় না? বেশ নাম ডাক ছিল তো আপনার, কেন করলেন এমন? চাইলেও আপনার সমকক্ষ কাউকে অর্ক শিথির মুখটা হালকা করে চেপে ধরে, বলে, যা বলতে চেয়েছেন ওখানেই দিটানো। আর কোনোদিনও বলবেন না আপনার জন্য সব ছেড়েছি। বিয়ের আগে অন্যকে বিয়ে করতে চেয়েছেন ঠিক আছে, কিন্তু বিয়ের পরও আপনি সেটা নিয়ে আফসোস করবেন কেন? আমি নিজের ইচ্ছে আপনার হয়েছে, ভালোবেসে। কোনো প্রেসিডেন্টের কন্যা আসলেও আমি রাজি হতাম না। আর সেখানে তো মাত্র একটা ডাক্তার। আর আপনার যদি এতই আফসোস হয় আমার জন্য, তাহলে দেখুন আমি আপনার ভালোবাসা কতটা বাজেভাবে আক্রান্ত। এই অধমের প্রতি দয়া করে তাকে ভালোবাসুন। শিথি অবাক হয়। এই লোকটাকে সে রিজেক্ট করে হারাতে চেয়েছিল, এতটা অনুভব নিজেকে স্পেশাল ফিল করতে পারত। শিথি তখন খুব করে চেয়েছিল অর্কের ব্যথা কিছুটা হলেও ঘুচে যায়, তাই তো নিজ উদ্যোগে মুখটা একদম অর্কের বুকে লুকিয়ে বলেছিল, হয়তো এখনো পুরোপুরি ভালোবাসি না, আপনার মতো কোনোদিনও ভালোবাসতে পারবো কিনা জানি না, তবে আমি আপনাকে পছন্দ করি অর্ক। শুধু পছন্দ না, পছন্দর থেকেও বেশি। অর্ক যে কি খুশি হয়েছিল সেদিন, পারে না নিজের বুকটা চিরে শিথিকে দেখাতে। দেখো তোমার এই কথাটা আমার বুকে কতটা শীতলতা এনে দিয়েছে। ওই দিনের পর থেকেই শিথি আর অর্ধেক সম্পর্ক আর পাঁচটা স্বাভাবিক দম্পতির মতো হয়েছে। এক পা এগোলে আরেকটা পা অজান্তেই এগিয়ে আসে। ব্যাপারটা এমন, তবে গতিশীল মানুষের জীবনে বাধা তো আসবেই। আর পাঁচটা স্বাভাবিক দিনের মতোই সেদিন শুরু হয় শিথির। ভার্সিটি থেকে ফিরে দুপুরের খাওয়া দাওয়া করে নিয়েছে শিথি আর মাশরুফা বেগম মিলে। বাকি 3 পুরুষের খাবার ড্রাইভার এসে নিয়ে যায়। লাঞ্চ তারা অফিসেই করে। বিকেলের দিকে শিথি আর মাশরুফা বেগম মিলে পরের দিনের পার্সেল রেডি করছিল। এটা এখন নিত্যদিনের ঘটনা। হঠাৎ শিথির ফোনটা বেজে ওঠে। শিথি প্রথমে ভেবেছিল কোনো কাস্টমার, তবে দেখে বাড়ি থেকে ফোন। শিথি অবাক হয় এই সময়ে ফোন। শিথি রিসিভ করতে ওপাশ থেকে ভেসে আসে সাথী বেগমের কান্না জড়ানো কণ্ঠ। সিধি, তোর আব্বু। শিথি তড়িগড়ি করে শুধায়, আম্মু কাঁদছো কেন? আব্বুর কি হয়েছে? আমরা হসপিটালে যাচ্ছি তোর আব্বুকে নিয়ে, তুই তাড়াতাড়ি আয়। সাথী বেগম শুধু এটুকুই বলতে পারেন। শিথি অপেক্ষা করেন, আর কিছু জানার। মাশরুফা বেগম তখন তার পাশে ছিল বিধায় তাকেও আর কিছু বলতে হয় না। এক প্রকার হন্তদন্ত হয়েই হসপিটালে পৌঁছায়। হসপিটালে এসে দেখে সিরাজুল সাহেবের যন্ত্রণা ভরা মুখশ্রী। জানতে পারে তার অ্যাপেন্ডিক্স ব্লাস্ট হয়েছে। যদিও এটা এত অস্বাভাবিক কিছু না, আজকাল এটা নর্মাল। তবে সমস্যা হয়েছে হসপিটালের অন্যান্য সার্জন এখন যে যার ওটিতে আছে, অথচ সিরাজুল ইসলামের এখনই সার্জারির প্রয়োজন। শিথি দেরি করে না, ফোন করে অর্ককে। অর্ক, হসপিটালে আসুন, আব্বু। শিথি ঝরঝর করে কেঁদে দেয়। সিরাজুল সাহেব বয়স্ক মানুষ। শিথি বাবার ব্যথায় কুচকে যাওয়া মুখ সহ্য করতে পারে না। ফোনের ওপাশ থেকে অর্ক 2-3 বার জিজ্ঞেস করে, কি হয়েছে আপু সিথি, কথা বলুন। শিথি বলতে পারে না। অর্ক এক মুহূর্ত অপেক্ষা করে না, গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। ঝড়ের বেগে পৌঁছায় এক প্রকার হসপিটালে। হন্তদন্ত হয়ে শিথির কাছে আসে। সাথী বেগমও কান্না করছেন, আবার শিথিও। মিমি হয়তো এখনো এসে পৌঁছাতে পারেনি। শিথির কি হয় শিথি জানে না। অর্ককে দেখা মাত্রই অর্কের 2 হাতটা আঁকড়ে ধরে কান্নারত কণ্ঠে বলে, আব্বুর কষ্ট হচ্ছে অর্ক, আপনি কিছু করুন। আপনি না সার্জেন্ট, আব্বুকে ঠিক করে দিন, আমার আব্বু ব্যথা পাচ্ছে। অর্ক তখনও জানে না সিরাজুল সাহেবের কি হয়েছে। পাশে দাঁড়ানো নার্স নিজ থেকেই বলে। অর্ক সব শুনে একটু রাগী কণ্ঠে বলে, হাউ কেয়ারলেস, একটা সার্জনও এখনো ফ্রি নেই।
এখন যে ইমার্জেন্সি পেশেন্টের প্রয়োজন, পেশেন্টের কিছু হয়ে গেলে এর দায়ভার কি আপনারা নেবেন? নার্সটা একটু চুপসে যায়, আমতা আমতা করে জবাব দেয়। আপনি যাওয়ার পর আর কোনো সার্ভেন্ট এখনো এখানে জয়েন করেনি স্যার। আজকে কেসটা আপনি বরং হ্যান্ডেল করুন। সিথিও তাল মিলিয়ে বলে। অর্ক, আপনি সার্জারিটা করুন, আপনার ভীষণ কষ্ট হচ্ছে। আমি সার্জারি কিভাবে সিথি? আমি রিজাইন নিয়েছি সিথি। এই 3 মাসে আপনি সব ভুলে যাননি অর্ক। আপনি এখনো আমার বাবার সার্জারি করবেন, আমার বাবার কিছু হয়ে গেলে আমাকে হারাবেন। ভেবে বলুন সিথি, এই পেশাটাই কিন্তু আমাদের মধ্যে বাধা ছিল, কিন্তু আপনি নিজে থেকে কিন্তু এই পেশায় আবার আমাকে আনাচ্ছেন। আমাকে দোষ দিতে পারবেন না কিন্তু। না, আপনি আবার ডাক্তারি করবেন আর এখন আমার বাবাকে বাঁচাবেন। আমি আর কিছুই শুনতে চাই না। সিথি বেশ তাড়াহুড়ো করে বলে কথাটা। অর্ক যেন আশার আলো দেখে, সিথির হাতের উপর আশ্বাসের হাত রেখে বলে। কিছু হবে না আপনার আপু, নিশ্চিন্তে থাকুন, আপনার জন্য সব করতে পারি। নার্স, সব প্রিপেয়ার করুন, আমি 5 মিনিটের মধ্যে অথরিটির সাথে যোগাযোগ করে আসছি। অর্ক চলে যায়। এই হসপিটালে ও জব করতো, সব চেনা জানা অথরিটি তো তাকে ছাড়তেই চাচ্ছিল না। বেশ বোরে করেই ব্রেক নিয়েছে, এখন তেমন কোনো প্রবলেম হবে না নিশ্চয়। অর্কর সার্জারিটা সত্যিই করলো। সিরাজুল সাহেবের জ্ঞান ফিরেছে বেশ কিছুক্ষণ। 3 দিন পরেই তাকে বাসায় নিয়ে যাওয়া হবে। মিমিও এসেছে, এবার সিথির ফুপুও এসেছে। তাই সিথির আর থাকা হলো না হসপিটালে। শুধু শুধু লোক বাড়িয়ে কি লাভ। বাসায় এসেছে অনেকটা সময়। রাতের খাবারটা খেয়ে যে যার রুমে চলে গিয়েছে। অর্ক ওয়াশরুমে শাওয়ার নিয়েছিল, সিথিকে নিয়ে এসেছে সে। খাওয়ার পর থেকে একটু অস্থির লাগছিল, শাওয়ার না নিলে ঘুম আসতো না, তাই এত রাতে নেওয়া। তবে শাওয়ার নিয়ে বেরিয়ে সিথি দেখার রুমে পাওয়া গেল না। উকি দিয়ে দেখলো ব্যালকনিতে। এত রাতে অর্ক এগিয়ে গেল, সিথির পাশাপাশি হয়ে দাঁড়ালো, বলল। এত রাতে এখানে কেন? এমনিতে আজ অনেক অস্ত্র বিসর্জন দিয়েছেন, এখন ঘুমানো প্রয়োজন আপনার সিথি। মাত্র কয়েক ঘন্টা কি হাল করেছেন নিজের। আপনার শরীরের উপর আপনার অত্যাচার আমি বরদাস্ত করব না, কিন্তু দেহটা আপনার হলেও আত্মাটা কিন্তু আমার। সিথি আজ একটু বেশি শান্ত হয়ে পড়েছে, মিনমিন করে বলে। আই এম সরি। রিজন? অর্ক ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে। সিথি অপরাধীর ন্যায় বলে। আপনি ঠিক বলেছিলেন, আমরা যাকে ভালোবাসি তার জন্য নিজে পছন্দের কিছু করতেও দুবার ভাবি না। আপনি ডাক্তার বলেই তো আপনাকে বিয়ে করতে চাইছিলাম না, অথচ আজকে আপনি ছিলেন বলেই আব্বু ঠিক হলো। অথচ আপনার এই পেশার জন্যই আমি আপনাকে কত কথা শুনিয়েছি। আপনি আমার জন্য আপনার শখের জব ছেড়েছেন। আমি কিভাবে এতটা স্বার্থপর হয়ে গেলাম বলুন তো? একজনের শাস্তি আমি সবাইকে দিয়েছিলাম, আমাকে মাফ করে দিন অর্ক। সিথি কথাগুলো বলতে গিয়ে কেটে দেয়। অর্ক সিথিকে টেনে নেয় নিজের বুকে। অপরাধ বোধে সিথির কান্না যেন আরো একটু বাড়ে। অর্ক সিথির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল। দূর পাগলি, কাঁদে না। আপনি কাঁদলে কিন্তু আমার ভালো লাগে না। এই যে যেখানে মাথা রেখেছেন এখানটাই ব্যথা হয়। সিথি থামে, বুক থেকে মুখ তুলে জিজ্ঞেস করে। আপনি নিজের শখের জবটা ছেড়েছিলেন কিভাবে? আপনাকে ভালোবাসি বলে। আমার কড়া কথা লাঞ্ছনা সহ্য করেছিলেন কিভাবে? আপনাকে ভালোবাসি বলে। নিজের মেয়ে লেখকে আটকালেন কিভাবে? আপনাকে ভালোবাসি বলে। অর্কের এক জবাব, তার সবকিছুর জবাবই যেন এটা। সিথি একটু মন খারাপ করে বলে। আমি এতটা স্বার্থপর কিভাবে হয়েছিলাম, অথচ এই স্বার্থপর মেয়েটাকে আপনি ভালোবেসেছেন কিভাবে, যে শুধু নিজেকে নিয়েই ভাবলো? অর্ক আবারও সিথিকে টেনে বুকে নেয়, বলে। আপনাকে ভালোবাসতে কোনো কারণ লাগে না সিথি, আজ তো আপনিটাই যথেষ্ট। আমার কিন্তু এখন ডাক্তার হাজবেন্ড চাই। সব ডাক্তার খারাপ না, কিছু ডাক্তার মন শরীর দুটোই ঠিক করতে জানে। আমার মনের ডাক্তার আর হসপিটালের দুটো জায়গাতেই আজ থেকে আপনাকে নিযুক্ত হলেন। অর্ক বাধ্যে নয় বলে। যথা আজ্ঞা মহারানী, তবে ব্যবসায়ী হিসেবে আপনার স্বামী কিন্তু মন্দ হতো না, না। ডাক্তারই লাগবে। ব্যবসাটা না হয় আমিই করি, আমার সাথে কিন্তু চালাকি করবেন না। এরকম 100 মানুষের সাথে দিন কথা হয় আমার, সবার মাইন্ড বুঝতে পারি। ভালো। সিথি বেশ শাসিয়ে কথাটা বলে। অর্ক আফসোস করে বলে। হ্যাঁ, শুধু আপনার মাইন্ডই বুঝতে পারলাম না। সিথি এবার অর্কের বুক থেকে মুখ তুলে 2 হাত রাখে অর্কের গালে আর চোখ রাখে অর্কের চোখে। বলে সেই কাঙ্ক্ষিত কথাটা, যেটা শোনার জন্য অর্ক প্রতিদিন তরপা ছিল। ভালোবাসি অর্ক, আপনাকে খুব ভালোবাসি। আমার প্রথম ভালো লাগা, আমার প্রথম অনুভূতি আমার স্বামী। আমি আপনাকে ভীষণ ভালোবাসি। অর্ক যেন এমন মধুর উক্তি আর দুটো শোনেনি। সিথির কোমরে হাত রেখে উঁচিয়ে তোলে, আনন্দে গোল গোল হয়ে ঘুরতে শুরু করে। সিথি সত্যিই তাকে ভালোবাসি বলেছে। হ্যাঁ, তার ভালোবাসা তাকে ভালোবাসি বলেছে। অর্ক আনন্দে উৎফুল্ল হয়ে পাগলের প্রলাপ করতে থাকে।
আপনি আমাকে ভালোবাসেন সিথি, আমি সার্থক। আমি এত খুশি কোথায় রাখবো? সিথিও খিলখিল করে হাসতে থাকে, অর্কের পিঠে হালকা চাপড় মেরে বলে। আরে থামুন, মাথা ঘুরছে আমার। অর্ক থেমে যায়, তবে সিথিকে জড়িয়ে রাখে। ব্যালকনিতে একটাই চুল রাখা ছিল, সেটার উপর নিজে বসে আর সিথিকে নিজের হাঁটুর উপর বসায়। হাবদারের সুরে বলে, সারা জীবন ভালোবাসার প্রতিশ্রুতি দাও। অর্ক এক হাতে এগিয়ে দেয়, সিথি হাতে হাত রেখে বলে, অমৃত ইহকাল পরকালে আপনি শুধু আমারই থাকুন অর্ক। পরজন্মেও স্মৃতি শুধু অর্কেরই হোক। ভালোবাসি, খুব ভালোবাসি। সমাপ্ত।